জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের যে কোশ্চেন পেপার 17 অর্থাৎ ইসলামপুর হাই স্কুল যে আমাদের পেজটা মানে মডেল কোশ্চেন পেপার বা কোশ্চেন পেপার যে পেজটা যেটা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে অর্থাৎ ফিজিক্সের যে পার্টটা আছে তোমাদের জন্য যারা ক্লাস 11 এর অর্থাৎ সেমিস্টার 2 পরীক্ষার্থী 2026 এর জন্য তাদের জন্য আমরা এই মডেল পেপারটা অর্থাৎ এই কোশ্চেন পেপারটা আলোচনা করব। আমাদের এই এসপিডি সমাধান চ্যানেলকে তাই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের পরবর্তী ভিডিওগুলো তৎক্ষণাৎ আপডেট পাওয়ার জন্য। এবং এর যে পিডিএফ মডেল অর্থাৎ এই মডেল পেপারটির জন্য পিডিএফ আমাদের অলরেডি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং কমিউনিটি ট্যাবে অলরেডি অ্যাভেলেবেল। তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং কিভাবে ডাউনলোড করবে সেটার জন্য শেষে আমাদের ভিডিও শেষে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। চলো তাহলে আমরা শুরু করি। আমাদের যে কোশ্চেন পেপারটা দিয়েছে এখানে বলেছে যে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তৃতীয় সূত্রটি লেখো ও প্রতিষ্ঠা করো। আমরা জাস্ট সূত্রটা একটু মুখে বলছি, তারপর প্রতিষ্ঠাটা আমরা এখানে প্রমাণটা করছি, ঠিক আছে? তো কেপলার বলছেন যে তৃতীয় সূত্রটা দেখো, অর্থাৎ এটা যদি ধরো একটা উপবৃত্তাকার কক্ষপথ হয়, ঠিক আছে, এটা হচ্ছে তার অর্ধপরাক্ষ মানে এ ও এ সমান হচ্ছে ও বি, ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে অর্ধপরাক্ষ। ওকে, তো তিনি বলছেন যে এই যে এখানে একটা ফোকাসে বা এই ফোকাসে এটা হচ্ছে F1 এটা F2, ঠিক আছে, এই ফোকাসে সূর্যকে থাকলে অর্থাৎ সূর্যকে রেখে পৃথিবী যে প্রদক্ষিণ করছে, ঠিক আছে, পৃথিবী নিজে আহ্নিক গতি সাপেক্ষে ঘুরতে ঘুরতে বার্ষিক গতি হিসাবে পুরো এক পাক 365 দিনে যে প্রদক্ষিণ করছে বা পৃথিবী ছাড়া অন্য যে কোনো গ্রহের জন্য আর কি, এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আসবে যে কোনো গ্রহের জন্য। তো যে কোনো গ্রহের জন্য এই যে প্রদক্ষিণ কাল তার টি স্কোয়ার অর্থাৎ প্রদক্ষিণ কালের বর্গ প্রপোর্শনাল টু এই অর্ধপরাক্ষ মানে ও এ অথবা ও বি, ঠিক আছে, এটাকে আর দিয়ে ডিনোট করছি, ও এ সমান ও বি সমান আর লিখছি ধরো, তার কিউবের সাথে বা ঘনের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্র। পরের কোশ্চেনটা কি বলেছে যে এটা আবার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য আমরা যেটা করব যে এটাকে একটা বৃত্তাকার পথ ধরে নেবো, ঠিক আছে, বৃত্তাকার পথ ধরে নিয়ে আমরা আগাবো। তো দেখো তাহলে আমরা কিভাবে সলভ করছি। ধরো এটা হচ্ছে এম ভরের সূর্য এবং এর চারপাশে আর ব্যাসার্ধ দেওয়া, অর্থাৎ সেন্টার থেকে এইখানে সেন্টার যে গ্রহটা আছে তার ভর এম, ঠিক আছে, সে ভি দ্রুতিতে অর্থাৎ এখানে পরিভ্রমণ করছে এবং তার যে পর্যায়কাল সেটা হচ্ছে টি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এর যে অভিকেন্দ্র বল অর্থাৎ অভিকেন্দ্র বলের যোগান দেয় এদের মধ্যবর্তী মহাকর্ষীয় আকর্ষণ বল, তাহলে এফ সি সমান হচ্ছে, আচ্ছা এটা কেপলারের তৃতীয় সূত্র প্রমাণটা করছি, এখানে হেডিংটা মুছে দিচ্ছি। তো এফ সি সমান হচ্ছে এফ জি। আমি আর ডিটেলসে এত কিছু লিখবো না, যেহেতু এতগুলো মডেল পেপার তোমাদের হয়ে গেছে, সেখানে বহুবার এই কথাগুলো আলোচনা করছে এবং এই কোশ্চেনটা প্রত্যেকটা মডেল পেপারে প্রায় পড়েছে। তো ঠিক আছে, এফ সি মানে হচ্ছে এখানে সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, এফ জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর সমান, এখান থেকে দেখো এফ জি মানে হচ্ছে জি সূর্যের ভর মানে ওই গ্রহটার ভর ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে বার করে নেওয়া ভি সমান দেখো আমরা পাচ্ছি রুট ওভার অফ জি এম বাই আর, ঠিক আছে। তাহলে টি সমান দেখো আমরা জানি বৃত্তীয় গতি থেকে ভিটি সমান 2 পাই আর। ওকে, তাহলে টি সমান টুয়াইস পাই আর বাই ভি। তাহলে এখান থেকে কি লিখবো 2 পাই আর, ওকে, ডিভাইডেড বাই রুট জিএম বাই আর। এখান থেকে এক কাজ করে নাও, টি স্কোয়ার সমান আমরা করে নিচ্ছি 4 পাই স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার বাই জিএম বাই আর, অর্থাৎ এখান থেকে করো 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। তাহলে এই টার্মটা যেহেতু কনস্ট্যান্ট, জিটা মহাকর্ষ ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট যার মান হয় 6.67 ইন্টু 10⁻11 এসআইতে, এমটা সূর্যের ভর এটাও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বলতে পারি টি স্কোয়ার সমান কে ইন্টু আর কিউব। এই পুরো টার্মটাকে কনস্ট্যান্ট ধরে নাও, তাহলে এখান থেকে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক আছে, এটাই আমাদের কেপলারের তৃতীয় সূত্র, এটাই প্রমাণটা করতে বলেছে। ওকে, পরে গ্রহের গতির ক্ষেত্রে কোন কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? দুটো জিনিস ধ্রুবক থাকে, এখানে আমরা কথায় উত্তরে লিখছি একের অর। একটা হচ্ছে টোটাল এনার্জি অর্থাৎ মোট যে শক্তি, টোটাল এনার্জি মানে টোটাল যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। একটু বাংলা ইংরাজি মিশে হয়ে গেল, তোমরা বুঝতে পারবে, কৌণিক ভরবেগ, ঠিক আছে। আর বলে রাখি আজকের এই ভিডিওটাতে পিডিএফ আপাতত শেষ, এরপরে কোনো ভিডিওতে তোমাদের পিডিএফ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না, যে তোমরা ডাউনলোড করছো অনেকে, ঠিক আছে, কিন্তু আমার সময় অভাব, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের যেহেতু পরীক্ষা সামনে, আজকে হচ্ছে 11ই জানুয়ারি 2026, টার্গেট এই জানুয়ারি মাসেরও অনেক আগেই মানে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যেই তোমাদের সমস্ত ভিডিও কমপ্লিট করে ফেলবো। তাই আমরা পিডিএফ এর দিকে যাব না, ঠিক আছে, ওইখানে আমার অনেক টাইম যাচ্ছে। পুরোপুরি ভিডিও, ওকে, প্রত্যেকদিন তোমরা ভিডিও পাবে, মানে এই যে 1 সপ্তাহ বা 10টা দিন তোমরা প্রত্যেকদিন ভিডিও পাবে এবং সমস্ত পেপারগুলো আমরা শেষ করবো কি 11 কি 12, এটা আমাদের টার্গেট। তারপর আমার নিজের ইন্টারভিউ পরীক্ষা আছে আবার ফেব্রুয়ারি মাসে, তাই তোমাদের জন্য আমার আর তখন টাইম হবে না, যা হবে এখন, ঠিক আছে। সো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর তোমাদের জন্য কথা দিয়েছিলাম যে ফুল সেট শেষ করব, তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ওকে, চলো নেক্সট সেকেন্ড কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। এখানে বলছে গামা পি ও গামা ভি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। গামা ভি সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা পি হচ্ছে চাপ প্রসারণ। টাইম যাচ্ছে অ্যাকচুয়ালি,
তো পিডিএফ তে যেহেতু অনেকটা টাইম যাচ্ছে, আর পিডিএফ তো সবাই তো কেনার পক্ষে সম্ভব নয়, এটা স্বাভাবিক। তো ভিডিও সবাই দেখতে পারবে, ফ্রিতে আছে যেহেতু, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর আমার হাতে আর অতটা টাইম নেই, ঠিক আছে? তাই আপাতত অনেকগুলো ভিডিও 11 এবং 12 মিলিয়ে অনেকগুলো দেওয়া আছে, প্রায় 7টা বা 5টা এরকম মনে হয় দেওয়া হয়েছে, মনে নেই ঠিক। তো যাই হোক, আপাতত এরপর আমি শুধু ভিডিওতেই ফোকাস করবো, তোমাদের জন্য দ্রুত শেষ করবো, এবং জানুয়ারির মধ্যেই, হয়তো জানুয়ারি 3rd উইকের মধ্যেই বা 4th উইকের মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? চলো। আচ্ছা, গামা পি মানে চাপ প্রসারণ গুণাঙ্ক, গামা পি মানে হচ্ছে 1/p ইন্টু ডিপি ডিটি, ঠিক আছে? পি মানে প্রেসার, আর গামা ভি মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে 1/v ডিভি ডিটি। ওকে, তো এটা মান বার করার জন্য আমরা কাজ করে নিই। আমাদের যে গ্যাস মানে আদর্শ গ্যাস ফর্মুলা, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখো, এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখো, পরে কাজে লাগবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, পিবি সমান তো এনআরটি, বা এনটাকে 1 ধরে নিতে পারো আমাদের ওই এর জন্য, মানে এনটাকে 1 ধরে, এন সমান 1 মোল গ্যাস ধরে নিচ্ছি। তাহলে এখানে এনটা লাগছে না, ঠিক আছে? পিবি সমান আরটি। তো এটাকে অবকলন করো, এখানে দুবার অবকলন করব, ডিআইএফএফ মানে ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু, একবার ভিটা, তখন কি হচ্ছে দেখো, পি ইন্টু ডি, আচ্ছা, উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে? আর কনস্ট্যান্ট রাখবো, তখন কনস্ট্যান্ট হচ্ছে তখন পি। ওকে, তো তাহলে পি ইন্টু ডিভিডিটি, ওকে, সমান, এখানে দেখো আর ইন্টু 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি, ডিভিডিটি সমান পাচ্ছি আর বাই পি। তো এই এক সমীকরণে না 2 সমীকরণে ডিভিডিটির মান বসিয়ে দাও, 2 তে, 2 থেকে পাই, দেখো আমরা পাচ্ছি গামা ভি সমান 1/v ইন্টু ডিভিডিটি মানে হচ্ছে আর বাই পি, ঠিক আছে? তাহলে আর বাই পিভি, আর আর বাই পিভি এখান থেকে কি পাচ্ছি গো, আর বাই পিভি মানে 1/t, এখান থেকে একটু বার করে নিচ্ছি, দেখো আর বাই পিভি সমান হচ্ছে 1/t, তাহলে এটা হচ্ছে 1/t, ঠিক আছে? আচ্ছা, এরপর এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, ডিআইএফএফ অর্থাৎ ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টেম্পারেচার টি। ওকে, যেখানে কনস্ট্যান্টটা রাখবো কাকে, কনস্ট্যান্ট হচ্ছে ভি, ভিটাকে কনস্ট্যান্ট ধরে, তাহলে পিবি সমান আর টিকে ডেরিভেটিভ করো। এই সমীকরণটা আমি একটু বক্স করে রাখছি যাতে হারিয়ে না যায়। তো তাহলে ভি কনস্ট্যান্ট থাকা মানে ডিপি ডিটি ইন্টু ভি সমান আর। ওকে, তাহলে এখান থেকে ডিপি ডিটি সমান আমরা লিখতে পারি আর বাই ভি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো গামা পি এর জায়গায় ডিপিডিটি বসিয়ে দাও, তাহলে 1 নম্বর সমীকরণটা থেকে কি পাচ্ছি, গামা পি সমান 1/p ডিপিডিটি, ডিপিডিটি মানে হচ্ছে আর বাই ভি। ওকে, তাহলে আর বাই পিভি, আর আর বাই পিভি মানে কি পেয়েছি অলরেডি, এখান থেকে দেখো আর বাই পিভি মানে 1/t সমান 1/t, তাহলে এখান থেকে কি পেলাম, গামা পি সমান গামা ভি সমান 1/t, অর্থাৎ এটাও 1/t আর এটাও 1/t। ওকে, তাহলে এখান থেকে অতএব গামা পি সমান গামা ভি, ঠিক আছে? এটাই আমাদের রিলেশন, অর্থাৎ গামা পি আর ভি এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, মানে চাপ প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। তো সেই মতো গামা পি সমান গামা ভি, এই দুটো মান সাধারণত সমান হয়, এবং এদের মান হয় 1/t, যেটা হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? পার ডিগ্রি সেলসিয়াস আর কি, এটা মনে রাখবে মানটা। ওকে, তো এই মানটা মুখস্থ রাখবে এক প্রকার পরীক্ষার জন্য। নেক্সট, পরে কোশ্চেন 2 এর অথবা, একটি পিতলের স্কেল 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় না 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই স্কেল দিয়ে মেপে একটি দণ্ডের দৈর্ঘ্য পাওয়া যায় 50 দৈর্ঘ্য কত, প্রদত্ত পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত। তো ধরে নাও এটা একটা দণ্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধাতব স্কেল, যদি এটা প্লাস্টিকের স্কেল, কিন্তু প্লাস্টিক ভাবো না, ভাবো যে ধাতব। তো বোঝা নাও যে ধরো আমি বললাম এই যে দণ্ডটা, এটা দৈর্ঘ্য সাধারণ উষ্ণতায় যা মাত্র আমি দেখাচ্ছি প্রায় 13 সেন্টিমিটারের কাছাকাছি, প্রায় 13, এখানে তোমরা তো ক্যামেরাতে অতটা ভালো দেখতে পাবে না, আমি কথাই বলছি 13। স্কেলটা যদি দৈর্ঘ্য বেড়ে যায়, আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমরা জানো যে উষ্ণতা বাড়লে তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সবই বাড়ে, ঠিক আছে? তো তাহলে হিসাব মতো কি দাঁড়াচ্ছে, এই যে 13 দাগটা আমি যেখানে 13 স্কেল করছি, সে তো আরো এগিয়ে চলে যাবে এইদিকে। দেখো প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো, আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, যে 13 যে দাগটা এখানে আছে এটা আরো এগিয়ে চলে যাবে, আর এগিয়ে চলে গেলে কি হবে, দণ্ডটা দৈর্ঘ্য আরো পিছিয়ে যাচ্ছে মনে হবে, মানে 13রও কম দেখাবে। বোঝা যাচ্ছে কথাটা? অর্থাৎ স্কেলটা বেড়ে যাওয়া মানে হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য কম রিডিং দেখানো। তো তাহলে কি দাঁড়ালো, যে এক্ষেত্রে আমাদের যে প্রকৃত দণ্ড দৈর্ঘ্য সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা হলেও কম হবে, কারণ স্কেলটা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যে একটা নর্মাল ফর্মুলা, L2 সমান L1 ইন্টু 1 মাইনাস আলফা টি, খেয়াল রাখবে এখানে মাইনাস নেবো কেন, স্কেলটার দৈর্ঘ্য যেহেতু বেড়ে যাচ্ছে, তো দণ্ডটার দৈর্ঘ্য হিসাব মতো কম দেখাবে। তো এটা তো আমাদের প্র্যাকটিক্যাল লজিক, ঠিক আছে? সে কম দেখানোর জন্য এখানে মাইনাস নেবো, ঠিক আছে? যেখানে L1টা হচ্ছে দেখো, L2টা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, ঠিক আছে? উল্টোটাও নিতে পারতাম, যদি প্লাস নিই তাহলে আমাদেরকে L2 সমান L1 1 প্লাস নিতাম, তখন L1টাকে প্রকৃত দৈর্ঘ্য ধরতে হতো, তো সেটা আমরা করিনি, একবারই করেছি। আর L1টা হচ্ছে, আচ্ছা এটাকে L লিখছি, Lটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য, ঠিক আছে? উষ্ণতায় দৈর্ঘ্য। ওকে,
আচ্ছা আমরা একটু মান বসাই, L2টা বার করব। এলটা হচ্ছে তোমার 50 সেন্টিমিটার, অ্যাকচুয়াল মান দিয়েছে 1 মাইনাস আলফার মান দিয়েছে দেখো 18 ইন্টু কত মানটা দেখে নি ধরো 10⁻⁶, তাহলে 18 ইন্টু 10⁻⁶ ইন্টু আর টিটা মানে হচ্ছে ডেলটি অ্যাকচুয়ালি, বাট এটা ডেলটিও লিখতে পারো, আলফা ডেলটি মানে টেম্পারেচার চেঞ্জ কত ছিল 20 থেকে 45 হয়েছে, মানে 45 মাইনাস 20, ঠিক আছে এটা। তো তাহলে দেখো 50 ইন্টু 1 মাইনাস 18 ইন্টু 10⁻⁶ ইন্টু 25, ওকে। তো 50 ওটাকে একটু গুণ করে যা আসবে সেটা মানটা তোমরা লিখে দাও। তো এই মানটা আসছে দেখো 50 ইন্টু 0.9995। তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তাই তোমাদেরকে মুখে মুখে এগুলো করতে হবে। আমার সময়ের অভাবে আমি তাড়াতাড়ি করছি এখানে, ঠিক আছে, কারণ তোমাদেরকে পুরো ভিডিওটা ক্লিয়ার করতে হবে আমাকে। তো এত সেন্টিমিটার হবে, তাহলে উষ্ণতা বাড়লে দৈর্ঘ্যটা কতটা কম দেখাবে, ওই যে এতটা কম দেখানোর পর শেষ পর্যন্ত কি দেখাবে 49.97 সেন্টিমিটার, ওকে। তিনের দাগেরটা দেখো, কোন গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকার্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। গতিবিদ্যার প্রথম সূত্র থেকে, আর ডিটেলস অত লিখছি না, বুঝে যাবে সবাইকে আশা করি মুখস্থর মতো হয়ে গেছে এতদিনে, সিলেবাস তোমাদের কমপ্লিট। দেখো বাহ্যিক মানে কোনো বস্তুকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলে তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটে ডিইউ, আর তার জন্য গ্যাসটা বাহ্যিকভাবে কিছু কাজ করে, ওকে। এখন রুদ্ধতাপীয় পদ্ধতিতে সেক্ষেত্রে কি হয়, কোনো তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ ডিকিউটা হচ্ছে 0। তাহলে এখান থেকে ডিডব্লিউ প্লাস ডিইউ, এটা হচ্ছে 0 এই টার্মটা। তাহলে এখান থেকে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ, ঠিক আছে। আর এই ডিইউ মানটা হয় মনে রাখবে যে সিবি সমান বা এন সিবি, 1 মোলের জন্য 1 সিবি লিখছি, তো ডিইউ ডিটি, তাহলে ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ডিডব্লিউ সমান হচ্ছে পিডিভি সমান হচ্ছে মাইনাস সিভি ডিটি, ওকে। তাহলে এখান থেকে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, তোমাদের ইন্টিগ্রেশন নাই কিন্তু মনে রাখবে যে এই ডিডব্লিউ থেকে ডব্লিউ আসতে ইন্টিগ্রেশন করবো, উল্টো দিকে ডব্লিউ থেকে ডিডব্লিউ যেতে গেলে অবকলন করতে হয়, ঠিক আছে। তাহলে এটা হবে মাইনাস সিভি ডিটি T1 থেকে T2। T1টা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা। কেন তাপমাত্রা চেঞ্জ হবে বুঝতেই পারছো, কারণ রুদ্ধতাপীয় তাপের আদান প্রদান হয়নি, মানে কি ভিতরের টেম্পারেচার অবশ্যই চেঞ্জ হবে। যদি তাপের আদান প্রদান হতো তাহলে টেম্পারেচারটা ব্যালেন্স থাকতো আর কি, সেক্ষেত্রে নিজের মতো কমিয়ে নিত বা বাড়িয়ে নিত, কিন্তু এখানে তাপের আদান প্রদান না হলে ভিতরের টেম্পারেচার বেড়ে যেতে পারবে। তো T2টা হচ্ছে অন্তিম তাপমাত্রা, ওকে, অন্তিম তাপমাত্রা। তাহলে এখান থেকে একটু আমাদের কাজ করতে হবে, সিভি ইন্টু আমরা লিখবো, আচ্ছা ইন্টিগ্রেশনটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে T2 মাইনাস T1, তাহলে এটা হবে দেখো সিভি মানে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ইন্টু T1 মাইনাস T2, এটা হচ্ছে আমাদের ডব্লিউ রাশিমালা। তোমরা চাইলে এখানে শেষ করতে পারো, কিন্তু যেহেতু রুদ্ধতাপ বলে দিয়েছে, এখন রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা কি জানি সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর হচ্ছে মানে গ্যাসের যে মোলার কনস্ট্যান্ট, ঠিক আছে, গ্যাস ধ্রুবক। আর সিপি বাই সিবি মানে হচ্ছে আমরা জানি যে সিপি বাই সিবি, এখানে লিখছি সিপি বাই সিবি মানে গামা, ঠিক আছে। তো এখানে ভাগ করে দাও, সিপি বাই সিবি মাইনাস এটা দেখো -1, এটাকে ভাগ করছি সমান আর বাই সিভি, এটা করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে গামা -1 সমান আর বাই সিভি, তাহলে এখান থেকে দেখো 1 বাই গামা -1 সমান হচ্ছে দেখো সিভি বাই আর, তাহলে এখান থেকে সিভি সমান আর বাই গামা -1, ওকে। সেই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি ডব্লিউ সমান আর বাই গামা -1 T1 মাইনাস T2, এটা একটু খেয়াল হবে 1 মাইনাস 2, 2 মাইনাস 1 নয় কিন্তু, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় পদ্ধতিতে কৃতকার্য রাশিমালা ভিভিআই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের জন্য স্টার চিহ্ন দিয়ে রাখছি, মানে ভালো করে এটা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরেরটা একবার দেখে নাও, আমি একটু সাইডে যাচ্ছি, ওকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরেরটা 3 অথবা, ওকে 3 হয়ে গেল। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং পদগুলো উল্লেখ করো। মানে এটা আমাকে একবার ফের মানে ঘুরিয়ে নাক দেখিয়ে বলতে হবে যে, আর কিছু জানি কোশ্চেনটা আগে দিলে কি হতো বাবুদের আমি জানি না। তো এটা আমার নাক নয়, আমার নাক হচ্ছে এইটা, বুঝতে পেরেছি, মানে ঘুরিয়ে নাক দেখানো এক প্রকার। তো পরেরটা আগে দিচ্ছে, আগেরটা পরে দিচ্ছে, এটা তো একবারই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যেত, তাই না? ঠিক আছে, ওরা যেমন দিয়েছে আমরা ঘুরিয়ে লিখতে বলেছি, তবু বিবৃতিটা বলে দেবে এখানে যে কোনো সংস্থাকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলে সেটার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটে ডিইউ এবং সেটা বাহ্যিকভাবে কিছু কাজ করে ডিডব্লিউ, ঠিক আছে। এটা আমি জাস্ট হিন্টস গুলো একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে পদার্থ তাপ, ডিইউটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, মনে রাখবে টোটাল আভ্যন্তরীণ শক্তিকে মাপা যায় না, ঠিক আছে, কিন্তু শক্তি কতটা বাড়লো বা কমলো সেই চেঞ্জটাকে মাপা যায়, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর সেই কথাটা মানে এই ক্রিটিক্যালিজম বলা হয় যে এটা একটা জটিলতা, একরকম ক্রিটিক্যাল ব্যাপার। তো যে কারণে এটা সবসময় ডি দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করবো, কিন্তু অনেক ক্ষেত্রে মানে মনে রাখার সুবিধার্থে কিউ সমান ইউ প্লাস ডাব্লিউ এটা মনে রাখি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো আমাদের তো জাস্ট পরীক্ষা নিয়ে কাজ, প্র্যাকটিক্যালটা করতে হচ্ছে না। ডিডব্লিউ হচ্ছে বাহ্যিক কৃতকার্য,
বাহ্যিক কৃতকার্য কার দ্বারা? গ্যাস দ্বারা। ঠিক আছে, গ্যাস দ্বারা। আর বলে রাখি এরপর তোমরা মানে অ্যালার্ট থাকো যারা ভিডিও অলরেডি কন্টিনিউ দেখে আসছো। তো আমি এতদিন কিন্তু অনেক খাপচারা ভিডিও দিয়েছি, মানে 3 দিন 4 দিন 5 দিন ছাড়া ভিডিও দিতাম, কারণ আমার টাইমের মেনটেন করতে পারতাম না। ঠিক আছে, কিন্তু এখন আবার টাইমটাকে অন্যভাবে মেনটেন করতে হবে তোমাদের জন্য। প্রত্যেক দিন ভিডিও আসবে, এটা ধরে নিতেই পারো। ঠিক আছে, যদি খুব অ্যালার্ট মানে এমার্জেন্সি না পড়ে যায় তো প্রত্যেক দিন ভিডিও আসবে, কি 11 কি 12। ওকে, সেই মতো রেডি থাকো, কারণ আমার টার্গেট 23শে জানুয়ারি আমার জন্মদিন। তো তোমরা অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে দিও। যাই হোক, ওর মধ্যে আমাকে ভিডিওগুলো শেষ করতে হবে, এটা আমার টার্গেট, কারণ তারপর আমার নিজস্ব পড়াশোনা আছে। ওকে, তোমাদের জন্য তখন আর আমি কোনো টাইম দিতে পারবো না, যা হবে তার আগে। ওকে, 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আমার কাছে একজন ভগবান। ঠিক আছে, পরেরটা দেখো 3 গাণিতিক রূপ হয়ে গেল। 4টা গ্যাসের গতিতত্ত্বের আলোকে অ্যাভোগাড্রো সূত্রটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্ব থেকে অ্যাভোগাড্রো সূত্র। গ্যাসের গতিতত্ত্ব মনে আছে চাপের রাশিমালা P সমান 1/3 রো সি স্কয়ার। ঠিক আছে, দুই প্রকার গ্যাস তাদের ক্ষেত্রে আমরা লিখতে পারি দুটো আলাদা আলাদা গ্যাস, P1 সমান হচ্ছে 1/3 রো 1 C1 স্কয়ার, আর P2 1/3 এটাকে 1/3 রো 2 C2 স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে আবার লিখছি P1 সমান 1/3। দেখো রো 1টাকে আমরা কিভাবে লিখছি, M1 ইন্টু N1 ইন্টু C1 স্কয়ার, আর এখানে P2টাকে লিখছি 1/3 M2 N2 C2 স্কয়ার। ওকে, হোয়াট ইজ দিস? N1 N2টা হচ্ছে, দেখো লিখে রাখছি N1 N2, এগুলো হচ্ছে একক আয়তনে অণু সংখ্যা। ঠিক আছে, অণু সংখ্যা। ওকে, আর M1 M2 এগুলো হচ্ছে প্রতিটি অণুর ভর, এত কিছু তথ্য। ঠিক আছে, তো কেন? তার মানে দেখো একটা অণুর ভর M1, তাহলে N1 মানে হচ্ছে টোটাল অণুর সংখ্যা বাই আয়তন দিয়ে ভাগ, তার মানে অণু সংখ্যা ঘনত্ব একক আয়তনে বলা হয়েছে। ঠিক আছে, তো দুটোকে গুণ করলে হবে, সেই রো ফিরে আসছে, মানে ঘনত্বটাই ফিরে আসছে। ওকে, তাহলে যেহেতু অ্যাভোগাড্রো সূত্র কি বলে যে প্রত্যেক একই চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটাই তো অ্যাভোগাড্রো সূত্র, সমান সংখ্যক অণু থাকে, সেটাই আমরা প্রমাণ করব। ঠিক আছে, অণু থাকে। ওকে, একই চাপ ও উষ্ণতায়, খেয়াল করো যেহেতু চাপ একই, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এইটা সমান এইটা, অতএব P1 সমান P2 লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1/3 M1 N1 C1 স্কয়ার সমান 1/3 M2 N2 C2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, M1 N1 C1 স্কয়ার সমান M2 N2 C2 স্কয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন নাম দাও। ওকে, আবার যেহেতু বলা হচ্ছে সকল উষ্ণতায়, আচ্ছা উষ্ণতা সমান আমরা জানি যে গতিশক্তি E সমান তো 3/2 RT, তাই না? E সমান 3/2 RT বা হাফ RT, যাই হোক ভাবো, মোট কথা E প্রপোর্শনাল টু T। তাহলে উষ্ণতা যেহেতু একই, গতিশক্তি একই, আবার উষ্ণতা একই, অতএব তাই প্রতিটি অণুর গতিশক্তি একই, প্রতিটি অণুর গতিশক্তি একই। ঠিক আছে, গতিশক্তি একই, তার মানে গতিশক্তি ফর্মুলা কি হয়, হাফ mv স্কয়ার, তাহলে হাফ M1 C1 স্কয়ার সমান হাফ M2 C2 স্কয়ার, বা এখান থেকে M1 C1 স্কয়ার সমান M2 C2 স্কয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন ভাবো, 1কে 2 দিয়ে ভাগ করে দাও, 1 ভাজিত 2, তাহলে কি পাচ্ছি, M1 N1 C1 স্কয়ার, আমি একবার লিখছি M1 N1 C1 স্কয়ার বাই এখানে M1 C1 স্কয়ার M2 N2 C2 স্কয়ার বাই M2 C2 স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি, M1 C1 স্কয়ার গুলো কেটে গেলে N1 সমান N2। এটাই তো আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প, অর্থাৎ অণুর সংখ্যা সমান, তাহলে একই চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটা অ্যাভোগাড্রো প্রকল্প। এটা আমরা আগে লিখে রেখেছিলাম একবার। ঠিক আছে, সেটা আমরা এখানে প্রমাণটা করলাম, খুব ভালো করে করবে, ভালো প্রমাণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রমাণ গ্যাসের গতিতত্ত্বের আলোকে। ওকে, 4 অথবা দেখাও যে গ্যাস অণুগুলির RMS দ্রুতি তার পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। আমরা কোথা থেকে শুরু করব, P সমান 1/3 রো সি স্কয়ার, তাহলে এখান থেকে P সমান 1/3 M বাই ভি ইন্টু সি স্কয়ার, যেহেতু রো মানে হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে এখান থেকে PV সমান 1/3 MC স্কয়ার, তাহলে এখান থেকে দেখো 3PV সমান MC স্কয়ার। ওকে, তো এখান থেকে সি স্কয়ার সমান 3PV বাই M, PV মানে কি লিখলাম 3nRT বাই M, তাহলে এখান থেকে কি লিখছি, সি স্কয়ার সমান দেখো লিখছি √3nRT বাই M। তোমরা চাইলে 1 মোলের জন্য nটা 1 করে দিতে পারো, অর্থাৎ nটা সমান যদি 1 ধরো তাহলে সি সমান, আচ্ছা এটা সি স্কয়ার না, সি সমান √3RT
বাই এম, তাহলে কি দাঁড়ালো সি প্রপোর্শনাল টু রুট টি, অর্থাৎ গ্যাসের যে আরএমএস বেগ সেটা পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, পরের কোশ্চেন 4 অথবা হয়ে গেল 5। দেখা যে বিস্তার কম হলে সরল দোলগতি গতি হয় এক প্রকার সরল দোলগতি। দেখো এই যে অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, থিটা লেস দেন 4 ডিগ্রি হলে মানে বিস্তারটা কম হবে এইখান থেকে যে বিস্তারটা, তো সেক্ষেত্রে এই যে রেখাটা হয় সেটা সাধারণত বৃত্তাকার হয়, কিন্তু আমরা এটাকে জাস্ট এরকম একটা স্ট্রেট লাইন ভেবে নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা সেই সুবিধার্থে বৃত্তাকার পথটাকে মানে মুছে দিচ্ছি, কারণ এটা খুব হালকা দুলছে, হালকা দুললে সেই যে লাইনটা সেটা স্ট্রেট লাইন ধরে নেওয়া যায়, যেহেতু এখানে বলে দিয়েছে বিস্তার কম। ওকে, তাহলে এটাকে একটা নাম দিচ্ছি বি, এটা এ বিন্দু, এটা সি বিন্দু। তো যে কোনো একটা পথে এইখানে ধর পিণ্ডটা যখন ছিল তার অ্যাকচুয়াল মানে ওজনটা কোন দিকে কাজ করবে, সবসময় নিচের দিকে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এই বরাবর একটা যদি উপাংশ ভাঙে এইটা, আর এই বরাবর যদি একটা উপাংশ ভাগবি, ঠিক আছে, তাহলে এই বরাবর দেখো আমাদের যে এটা থিটা হবে, কারণ এটা থিটা হলে এটা থিটা, কারণ এটার সাথে দেখো এটার সাথে এটা লম্ব, সরি এটার সাথে এটা প্যারালাল, আর এটা হচ্ছে ভেদক। ঠিক আছে, বুঝতে পারা গেছে। তাহলে এইদিকে একটা উপাংশ যাবে এমজি কস থিটা, আর এইদিকে একটা মানে তার লম্ব দিকে যাবে এমজি সাইন থিটা। এমজি সাইন থিটাটাকে মানে সাম্যাবস্থার দিকে টেনে নিয়ে আসার জন্য দায়ী হবে। ঠিক আছে, তাহলে প্রত্যানায়ক বল কাকে কাজ করবে, এই এফটা মানে হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, তাহলে এখান থেকে লিখছি এফ সমান মাইনাস এমজি সাইন থিটা, মানে প্রত্যানায়ক বল সরণের বিপরীতে হয়, তো তাহলে এখান থেকে এম এ সমান মাইনাস এমজি থিটা। মনে রাখবে যে থিটা যখন প্রায় টেন্স টু জিরো বা খুব ক্ষুদ্র, তখন সাইন থিটা প্রায় এটাকে লিখবো ট্যান থিটা, প্রায় এটাকে লিখবো থিটা। মানে এখান থেকে থিটা সমান কি পাচ্ছি, ধরো এই যে কার্যকর দৈর্ঘ্য এই যে আলম্ব বিন্দু ও থেকে এই যে পয়েন্টের মিডল পয়েন্ট, ঠিক আছে, ধরো এটা এ, তো এর যে কার্যকর দৈর্ঘ্য এটা হচ্ছে এল, আর এখান থেকে যে বিস্তারটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক্স। তাহলে ট্যান থিটা মানে কি হচ্ছে দেখো তো, এক্স বাই এল, অর্থাৎ লম্ব বাই ভূমি। ঠিক আছে, এটাকে লিখছি এক্স বাই এল। তাহলে এখান থেকে দেখো এ সমান মাইনাস জি ইন্টু এক্স বাই এল। তাহলে এখান থেকে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এই জি বাই এলটাকে ওমেগা স্কোয়ার ধরে নাও। তাহলে এখান থেকে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটা তো একটা সরল দোলকের মানে সরল দোলগতির সমীকরণ, তাই না, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। ওকে, অতএব দেখিয়ে দেবে এইভাবে যে এখানে মানে কম্পোনেন্ট ভাঙাটা ভালো করে দেখাবো, আমার এখানে ঠিকঠাক দেখানো হয়নি। যদি এটা এইভাবে ভাঙি, দেখো এইভাবে যদি ভাঙি না এইখান পর্যন্ত আসবে। ঠিক আছে, তার মানে আমাকে এতটা দেখানোর দরকার নেই, যদি টানা গেছে এতটা অ্যাকচুয়ালি এমজি সাইন থিটা আসবে, আর এইখান থেকে এতটা হচ্ছে এমজি কস থিটা, মানে যতটা টেনেছি ততটা হবে না। কেন বলতো, এই যে এদের লোভ দিয়ে এটাকে ঠিকঠাক যদি আঁকা হয় প্যারালেলোগ্রামটাকে, তো ঠিকঠাক ভাবে আঁকা হলে বা এটাকে লম্ব উপাংশ অ্যাকচুয়ালি, তো এটা 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি আছে টোটালটা। ঠিক আছে, তাহলে এইটুকুই হবে। তো যাই হোক মোটামুটি হয়ে গেছে, এখানে আর একটু কাছে আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের এটাকে কেউ কোনো টিচারই ভুল দেখবে না। মানে তোমরা যদি একটু তাড়াহুড়োর মাঝখানে, অর্থাৎ আমি বলতে চাইছি এটা ধরো এই উপাংশটা একটু বেড়ে গেল, এইটাও একটু বেড়ে গেল বা কমে গেল, কিছু যায় আসে না। ঠিক আছে, মানে পরীক্ষার জন্য কিছু যায় আসে না, নাম্বার তোলার জন্য ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা হয় না। তুমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট জেনে রাখো এটা। ওকে, পরের কোশ্চেনটা কি দিয়েছে, দিন অপেক্ষা রাতে অনেক দূরের শব্দ স্পষ্টভাবে শোনা যায় কেন? দিন অপেক্ষা রাত, দেখো দিনে কি হয় রাতে কি হয়, দিন এটা ধরো রাত, ঠিক আছে, অত চাঁদ সূর্য আঁকার দরকার নেই, বুঝে নেবে এটা রাতের বেলায় চাঁদ আছে, এই তারা আছে, এইসব ফালতু জিনিস লাগবে না এখানে, ওগুলো এখানে আঁকার দরকার নেই। এখানে দিনের বেলায় ধরো সূর্য আছে, ওকে নো প্রবলেম। এইটা হচ্ছে পৃথিবী, দুটো পৃথিবী নয় কিন্তু একটাই পৃথিবী, পৃথিবীর উপরিভাগটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা পৃথিবী, তো দুটো কেসে কি ঘটে সেটা বোঝানোর জন্য এইভাবে আঁকলাম আর কি। তো এটা হচ্ছে পৃথিবী। ওকে, দেখো দিনের বেলায় কি হয়, সূর্য থেকে ডাইরেক্ট হিট আসে এবং পৃথিবীকে ডাইরেক্ট হিট করে বিকিরণ পদ্ধতিতে, তোমরা জানো যে তাপ আসে। তো এইখানটা তাহলে বেশি গরম, বায়ু স্তরটা, এর চারপাশে বায়ু স্তরটা আস্তে আস্তে উত্তর দিকে মানে সরি উপর দিকে তাপটা উঠছে। ঠিক আছে, উপর দিকে তাপটা উঠছে, ফলে কি এইখানে কিন্তু তাপ বেশি, অর্থাৎ তাপ বেশি, এটা মনে রাখো, তাপ বেশি মানে গরম বেশি, উষ্ণতা বেশি, এইখানে কিন্তু ঠান্ডা। ঠিক আছে, উল্টো দিকে এইটার ক্ষেত্রে কি হয়, রাতের বেলা এই পৃথিবী আগে ঠান্ডা হয়ে যায়, তারপর তার চারপাশের মানে আস্তে আস্তে উপর দিকে আস্তে আস্তে উপরে বায়ুটা ঠান্ডা হয়, তাহলে এখানে কি দাঁড়ালো ঠান্ডা, এর নিচের দিকে ঠান্ডা বেশি, এইটা অপেক্ষাকৃত গরম, আমি এইভাবে লিখছি অপেক্ষাকৃত গরম। তো যেখানে উষ্ণ বেশি মানে উষ্ণতা বেশি হলে আমরা জানি যে বাতাস লঘু হয়, লঘু হলে কি হয় সেটা লঘু মাধ্যম, উপর দিকে ঘন মাধ্যম, মানে এই দিকে কাজ করছে উপরে ঘন মাধ্যম, নিচে লঘু মাধ্যম। আর এখানে কি কাজ করছে, উপর দিকে লঘু মাধ্যম, ঠিক আছে, যেহেতু গরম বাতাস লঘু হয়, নিচের দিকে ঘন মাধ্যম। এখন ধরো কোনো একটা সোর্স থেকে শব্দ উৎপন্ন হয়েছে, ধরো এখানটা একটা কোনো সোর্স আছে, ঠিক আছে, সোর্স থেকে শব্দ যাওয়ার ফলে লঘু থেকে ঘন যাচ্ছে, দেখো এইখান থেকে শব্দ গেল, এখান থেকে শব্দ গেল, লঘু থেকে ঘন গেলে কখনো কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে পারে না, সে সোজা এইদিকে বেশিরভাগ উপর দিয়ে উঠে চলে যায়, ফলে সব শব্দ মানে আমাদের এখানে যে শ্রোতা আছে তার কানে এসে কিন্তু পৌঁছায় না, বোঝা যাচ্ছে, সব শব্দ এসে পৌঁছায় না।
অন্যদিকে এইখানে ধরো কোনো একটা সাউন্ড সোর্স, এই একটা সাউন্ড সোর্স ধরো, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, সে শব্দ করলো। তো শব্দ করলে এই যে তলগুলো এগুলো এক একটা বিভেদ তল হিসেবে কাজ করে, ফলে লঘু সরি এটা ঘন, তাহলে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় যখন সংকট কোণ অপেক্ষা বেশি কোণে পড়বে তখন কিন্তু সে আর এই দিকে প্রতিষ্ঠিত হবে না, সে বরং ধরো এখানটা দিয়ে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে পড়ে গেছে, তখন সে এই দিকে ব্যাক করবে। এরপর যেহেতু লঘু থেকে ঘনের দিকে আসছে, সে অবিলম্বের দিকে আস্তে আস্তে তরঙ্গ সরে আসবে এবং এইখানে যে শ্রোতা আছে তার কানে এসে পৌঁছবে, মানে এক বাক্যে যদি আমরা তরঙ্গটাকে এইভাবে এসে এইভাবে ব্যাক করবে, বোঝা যাচ্ছে, এইভাবে এসে ব্যাক করবে। অর্থাৎ এখানে লিখে রাখছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, তোমরা এটাকে একটু ভালো করে পড়বে, ভালো করে ভাষায় লিখবে, আমি যা যা লিখলাম পিডিএফ এতেও ভালো করে লেখা আছে, তোমরা দেখে নেবে একটু। তাহলে রাতের বেলায় ঘন মাধ্যম হয় নিচের দিকটা, এইভাবে লিখবে যে রাতের বেলায় পৃথিবী তাড়াতাড়ি ঠান্ডা হয়, নিচের বাতাস মানে ঠান্ডা, বাতাস ঘন, উপর দিকটা লঘু, ঘন থেকে লঘুতে যাওয়ার সময় সংকট কোণ অপেক্ষা বেশি কোণের যে তরঙ্গগুলো পড়ে তারা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ফের ব্যাক করে এখানে আমাদের পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, যে কারণে রাতের বেলা অনেক দূর থেকে শব্দ আমরা শুনতে পাই, কিন্তু দিনের বেলায় বেশিরভাগ শব্দ উপর দিয়ে উঠে চলে যায়, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়ে যায়, যে কারণে শুনতে পাই না দিনের বেলাতে। ওকে, নেক্সট আমাদের আগে রাখো যে 23শে জানুয়ারির আগের দিন মানে 22শে জানুয়ারি, দিস ইজ মাই লাস্ট ডে ফর ভিডিও, ঠিক আছে, আমি অ্যাডভান্স ঘোষণা করে দিচ্ছি। তো তারপর ভিডিও যে আসবে না সেটা নয়, মডেল পেপারে তো আর থাকছে না, কিছু বাকি থাকছে না, তোমাদের প্রবলেম অনুযায়ী আমি সেই মতো ভিডিও দুটো একটা আনার চেষ্টা করবো, আবার নাও আনতে পারি, কারণ আমাকে নিজের পিছনে টাইম দিতে হবে তখন, বাট তোমরা এখানে ভিডিওর পিছনে তখন টাইম দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, প্রবাহী সংক্রান্ত স্টোকসের সূত্রটি লেখো। স্টোকসের সূত্রটা তোমাদের জানা আছে, স্টোকস ল। তো স্টোকস বলছে যে এইটা ধরো একটা অসীম দৈর্ঘ্যে, এটা অসীম দৈর্ঘ্যে ধরে নেওয়া হয়, ঠিক আছে, একটা কোনো সান্দ্রযুক্ত বা সান্দ্রতাযুক্ত তরল বা গ্যাসীয় মাধ্যম। ওকে, এর মধ্যে যখন কোনো বস্তু, ধরো আমি বললাম যে এখানে একটা আর ব্যাসার্ধের বস্তু ভি প্রান্তীয় বেগে, ভিটি বা টার্মিনাল ভেলোসিটিকে ভিটি বা শুধু ভি দিয়ে ডিনোট করা যায়, প্রান্তীয় বেগে পড়ছে, তো সেই সময় তার উপর যে সান্দ্র বল কাজ করবে যেটা হচ্ছে এফ নাম দিচ্ছি, এই যে সান্দ্র বল মনে রাখবে, যে কোনো বস্তু যেদিকে পড়বে যেদিকে তার গতি হবে, ঠিক আছে, তার উল্টো দিকে সবসময় সান্দ্র বল কাজ করবে। তোমরা হয়তো বাইক চালাও বা সাইকেল চালানোর সময় দেখেছো যে তোমরা যখন বাতাসটা উল্টো দিকে বয় তখন তোমরা ভালো করে বুঝতে পারবে এটা একটা সান্দ্র বল, ঠিক আছে। যখন তোমরা সাইকেল বা বাইকটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, উল্টো দিকে একটা বাতাসের মানে বাধা তোমরা অনুভব করবে, সেটা তোমাদের জন্য সান্দ্র বল। ওকে, তো তিনি বলছেন যে এই যে অসীম দৈর্ঘ্যে কোনো তরল বা গ্যাসের মাধ্যমে কোনো একটা বস্তু পড়তে থাকলে তার উপর যদি ধরো তার ব্যাসার্ধটা হয় আর এবং তার সান্দ্রতাঙ্ক হচ্ছে, এই যে তরলটা সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটা, ঠিক আছে, সে ভি প্রান্তীয় বেগে পড়তে থাকলে তার উপর যে সান্দ্র বল এফ সমান হচ্ছে সান্দ্র বল, ওকে, সান্দ্র বল সেই মানটা হবে 6/ইটা আর ভি, অর্থাৎ সান্দ্রতাঙ্ক বস্তুটার ব্যাসার্ধ বা গোলকটা, অ্যাকচুয়ালি গোলকই বলছেন তিনি, গোলকের ব্যাসার্ধ আর তার যে প্রান্তীয় বেগ ভি, ওকে, এটার সাথে গুণফলের সমান। ওকে, তারপর কি বলেছে, এর প্রান্তীয় বেগের রাশিমালাটা নির্ণয় করো। তো এক কাজ করো, আমরা এখানে তিনটে ফোর্স কনসিডার করছি, একটা হচ্ছে এই নিচের দিকে এমজি ফোর্স কাজ করছে, ওজনের জন্য সে নিচের দিকে পড়ছে, ঠিক আছে, উপর দিকে সান্দ্র বল, আর একটা উপর দিকে কাজ করে সেটা হচ্ছে ইউ, এখানে আমি লিখে রাখছি, ইউ হচ্ছে আপার থ্রাস্ট মানে হচ্ছে প্লাবতা বল, আচ্ছা প্লাবতা বল, প্লাবতা বল মানে বস্তুটা যতটা নিমজ্জিত আছে, যে যতটা জল সরাচ্ছে বা ধর তরলটা সরাচ্ছে, তো তার আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু সিগমা ইন্টু জি, সিগমাটা হচ্ছে তরলের, ঠিক আছে, তরলের ঘনত্ব মনে থাকবে। ওকে, আচ্ছা 2 নম্বর হচ্ছে এফটা হচ্ছে সান্দ্র বল, এটা রাশিমালা কি বললাম 6/ইটা আর ভি, যেটা স্টোকসের সূত্র, আর নিচের দিকে যে ওজনটা কাজ করছে ডব্লিউ সমান হচ্ছে এমজি, ঠিক আছে। সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থায় তখন কে কাজ করে, নিচের দিকে এমজি, এই দুটোকে ব্যালেন্স করে, অর্থাৎ ডব্লিউ সমান এফ প্লাস ইউ, তাহলে এখান থেকে এমজি সমান, এমজি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব, বস্তুর আয়তন ইন্টু তার ঘনত্ব ইন্টু জি, রোটা হচ্ছে বস্তুর ঘনত্ব, ঠিক আছে, বস্তুর ঘনত্ব। ওকে, তাহলে এইটা হবে মানে এখানটা আমরা একবারই লিখছি, ডব্লিউর জায়গায় এমজি, এমজি মানে ওইখানে লিখছি 4/3 পাই আর কিউব ইন্টু রো ইন্টু জি সমান, এফ মানে হচ্ছে সান্দ্র বল 6/ইটা আর ভি প্লাস ইউটা হচ্ছে আপার থ্রাস্ট বা প্লবতা বল 4/3 পাই আর কিউব সিগমা ইন্টু জি। খেয়াল রাখবে সমস্ত বল যখন সমান হচ্ছে লব্ধি বল শূন্য, এখানে লিখে রাখছি, তোমরা এই ভাষাগুলো লিখবে, লব্ধি বল শূন্য মানে এই নয় যে সে পড়বে না, সে তো উপর থেকে পড়ছিল, তার তো একটা গতিজাড্য ছিল, তাহলে গতিজাড্যের জন্য সে কিন্তু নিচের দিকে নামবে, ঠিক আছে, এখানে গতিজাড্যটা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। ওকে, তো এটা একটু ভাষায় লিখে দেবে যে অর্থাৎ উপর দিকে প্লাবতা বল এবং সান্দ্র বল নিচের দিকে ওজনকে ব্যালেন্স করছে বা প্রতিমিত করছে, ফলে শুধুমাত্র গতিজাড্যের জন্য তার একটা স্থির বেগ লাভ করবে যেটা হচ্ছে প্রান্তীয় বেগ, আমি লাস্টে এটাকে ভিটি লিখবো, অর্থাৎ এখান থেকে একটু ভাগ করে নাও, 4/3 পাই আর কিউব রো মাইনাস সিগমা
ইন্টু জি সমান 6 পাই ইটা আর ভিটি লিখছি এটাকে, মানে টার্মিনাল ভেলোসিটি। তাহলে এখান থেকে ভিটি রাশিমালাটা আসে, দেখো একটু কাটাকুটি করলে তোমরা বুঝতে পারবে, পাইগুলো কেটে দিলে, ঠিক আছে। 6টা কাটাকুটি করলে 2 এর 9, তার মানে এখানে হবে 2 এর 9 ইন্টু আর স্কোয়ার, একটা আর কেটে যাবে, ওকে। 2 এর 9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। এটা হচ্ছে আমাদের প্রান্তীয় বেগের রাশিমালা। তোমাদের বারবার প্র্যাকটিস করতে হতে দেখবে, মুখস্থ হয়ে যাবে, এমনটা কিছু কঠিন নয়, ঠিক আছে। পরে কোশ্চেন কি দিয়েছে, ওর সাথে আবার একটা কোশ্চেন তুলে দিয়েছে যে একটি আর ব্যাসার্ধের গোলককে স্থির অবস্থা থেকে একটি সান্দ্র তরলে ফেলা হলে তার প্রান্তীয় বেগ হয় ভি, ভি ও আর এর সম্পর্কটি লেখো। তো ভি ও আর এর সম্পর্ক এটা এটা ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্ক বলতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে গ্রাফটা। প্রথমে যখন এই জায়গাটা, যখন ধরো এখান থেকে বস্তুটা ফেলা হচ্ছে, ধরো এখান থেকে ফেলা হচ্ছে, ঠিক আছে, যখন এখানে পড়ছে তখন সে কিন্তু জি ত্বরণ নিয়ে পড়বে, এবং তার জন্য বেশ কিছুটা ঢুকে যাওয়ার পর তরলটার মধ্যে এইখান থেকে ধরো তরলটা আছে, ওকে, তরলটা ঢুকে যাওয়ার পর তারপর সে স্থির বেগ লাভ করবে যখন উপর দিকে বাধা বলগুলো সমান হতে থাকবে। তো সেক্ষেত্রে একটা গ্রাফ এখানে দিয়ে দেবে, মানে প্রান্তীয় বেগের যে গ্রাফটা হয় না, এটা দিয়ে দেবে টাইমের সাথে ভি এর যে গ্রাফ। তো এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে স্থির হয়ে যাচ্ছে, এই যে স্থির হয়ে যাচ্ছে, এটা সাপেক্ষে ডট ডট করে পেছন দিকে এখানটা দেখাবে ভিটি, মানে টার্মিনাল ভেলোসিটি। এই গ্রাফটা একটু দিয়ে দেবে। তো সম্পর্ক লিখতে বলেছে এটা। তো কোশ্চেনটা এমন ভাবে দিচ্ছে, একটা জগা খিচুড়ি, যে একই কোশ্চেন দু জায়গায় ভাগ করে দিয়েছে, অথচ একই কোশ্চেন, ঠিক আছে। নেক্সট 6 অথবা এ, একটি কৈশিক নলে জল 2 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত আরোহণ করে। এই কৈশিক নলে 1/3 ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি নলে, কৈশিক নলে জল কতটা উচ্চতা পর্যন্ত উঠবে। তো একটা ব্যাসার্ধ যা আছে আর কি, ঠিক আছে, একটা মোটা তো একটা সরু, 1/3 বলেছে, মানে তার ব্যাসার্ধ আরো কমে যাচ্ছে এখান থেকে, এটা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ এই সেন্টার থেকে। তো তাহলে দেখো জুরিনের সূত্র অ্যাপ্লাই করো। জুরিনের সূত্র থেকে পাই আমরা কি পাই, আর ইন্টু এইচ সমান কনস্ট্যান্ট, তাই তো। এই গুণফলটা সবসময় একই থাকবে। তাহলে R1H1 সমান R2H2, এখান থেকে H2 সমান R1/R2 ইন্টু H1। তো R1 R2টা বলেছে, দেখো এখানে R2টা কি দিয়েছে, তার 1/3, মানে R2 সমান হচ্ছে R1 এর 1/3। তাহলে R1/3 ইন্টু H1টা দিয়েছে ওই প্রথম নলে 2 সেন্টিমিটার ওঠে, তাহলে 3 ইন্টু 2 মানে 6 সেন্টিমিটার উঠবে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু এটা 1/3 হচ্ছে, ওটা 3 গুণ বেড়ে যাবে অবশ্যই, এটা জুরিনের সূত্র তো সেটাই বলে। আচ্ছা নেক্সট, স্থির উষ্ণতায় কোনো তরলের জন্য HR লেখ অঙ্কন করো, যেখানে আর কৌশিক নলের ব্যাসার্ধ, H হচ্ছে নলের তরলের উচ্চতা, ঠিক আছে। এটা HR যেহেতু কনস্ট্যান্ট, দেখো এটা একটা গ্রাফ হবে আয়তকার পরাবৃত্ত, ঠিক আছে। খেয়াল রাখবে এইভাবে নামবে, কিন্তু খেয়াল রাখবে যে এখানে গ্রাফটা যেন কোথাও টাচ করাবে না, এই অক্ষকে, এটা ধরো আর, এটা ধরো H, ওকে। এন্ড আরটা স্বনির্ভর রাশি, যে ব্যাসার্ধ চেঞ্জ করলে সেই মতো তরলটা কতটা উঠবে নামবে, সেই জন্য আমরা আরটাকে এক্স অক্ষ বরাবর, এইচটাকে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। আর এইচ সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, ওকে। তোমরা লিখে দেবে, এটা একটু কোনো অসুবিধা নেই। আয়তকার পরাবৃত্ত, এখানে লিখবে যে এই যে গ্রাফটা, এটা হচ্ছে আয়তকার পরাবৃত্ত। আমি আর ওখানে লিখতে পারলাম না বলে এখানে পাশে লিখছি, ঠিক আছে, আয়তকার পরাবৃত্ত। তাহলে তোমাদের ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে জানুয়ারি মাসের 22-23-এর মধ্যে তোমাদের ভিডিও কমপ্লিট, ঠিক আছে। তোমরা সেই মতো প্রিপারেশন নিতে থাকো, এবং বাকি যে সময়টা থাকছে সব সাবজেক্টের প্রিপারেশন ঠিকঠাক ভাবে যেন চলে, শুধু ফিজিক্স পড়লে হবে না, অল সাবজেক্ট ঠিকঠাক ক্লিয়ার করো। পরেরটা 7, দেখাও যে সিপি মাইনাস সিভি আর চিহ্নগুলি প্রচলিত অথবা বহুবার কোশ্চেনটা হয়েছে, তাই আমি শর্টেই আলোচনা করব, অত ভাষা কিচ্ছু লিখবো না, তোমরা শুধু ভাষা শুনতে থাকো। প্রথম সূত্র আমরা এইভাবে লিখবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তোমরা এই ভাষাগুলো একটু লিখে দেবে। ডিকিউ হচ্ছে কোনো সংস্থাকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলে তা আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে ডিইউ, আর বাহ্যিক কার্যকরে ডিডব্লিউ, ওকে। এই কথাও লিখবে, কিন্তু আমি জাস্ট মুখে বলেছি, পিডিএফ এ ভালো করে লেখা আছে বলে। তো তোমরা পাশে লিখবে যে এন ইন্টু সিপি, এই সিপিটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। যাহাই কথা মুখে বলি যাচ্ছি, মানে যাহাই কথা মুখে বলি যাচ্ছি তাহাই তোমরা খাতায় লিখবে, ইয়া তোমাদের পরম কর্তব্যের মধ্যে পড়িবে, ঠিক আছে। তো দেখো এনসিপি মানে হচ্ছে ডিইউ ডিটি, ওকে। আর এনসিভি মানে হচ্ছে ডিকিউ, সরি একটু ভুল লিখে ফেলেছি, এটা ডিকিউ ডিটি, ডিইউ ডিটি, আর এটা হচ্ছে ডিকিউ ডিটি, ঠিক আছে। মোট তাপ সেটা স্থির চাপের ক্ষেত্রে দুভাবে কাজ করবে, সেক্ষেত্রে ডিডব্লিউ সমান লিখবে পিডিভি, ঠিক আছে। মনে রাখবে যে এই যে স্থির চাপের জন্য চাপ যেহেতু স্থির, আয়তনটা তো চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে একটা বাহ্যিকভাবে কাজ করবে, তার জন্য পিডিভিটা আসছে। এগুলো ভাষায় লিখবে। তাহলে ডিকিউ জায়গায় আমরা কি লিখছি, এনসিপি ইন্টু ডিটি, এই যে এখান থেকে লিখছি, দেখো আমি এখান থেকে আবার টেনে নিচ্ছি, ডিকিউ সমান এনসিপি ডিটি, আর এই ডিইউ ডিটির জন্য, ডিইউটার জন্য লিখবো ডিইউ সমান এন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ইন্টু টেম্পারেচার চেঞ্জ। তাহলে এটা সমান হবে এনসিবি ডিটি প্লাস পিডিভি, ঠিক আছে। আবার আদর্শ গ্যাস সমীকরণ থেকে তোমরা জানো গ্যাস ইকুয়েশন, ওকে।
সেখান থেকে হচ্ছে পিভি সমান এন আর টি, তাহলে পি ডিভি সমান এন আর ডিটি সব বসিয়ে দাও। ওকে, তাহলে এখান থেকে দেখো এন ইন্টু সিপি ইন্টু ডিটি সমান এন ইন্টু সিভি ইন্টু ডিটি প্লাস এন ইন্টু আর ইন্টু ডিটি। ওকে, তাহলে এন এন কেটে গেল, সিপি সমান সিভি ডিটিটাও কেটে গেল প্লাস আর। ওকে, তাহলে সিপি সমান সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর। প্রুফড। আমি কিন্তু ভাষা কিচ্ছু লিখি নাই, কারণ বহুবার কোশ্চেনটা হয়েছে, ভাষা সব মুখে বলে গেছি, তোমরা সেগুলি ভালো করে লিখবে। আর পিডিএফটা তো রয়েছেই, ঠিক আছে। আজকে লাস্ট পিডিএফ, ওই যে বললাম টাইমের অভাব, সময় আমার হাতে নেই, তোমাদের হাতেও নেই। জানুয়ারি শেষ হয়ে গেল মানে তোমাদের পরীক্ষার ঘন্টা পুরোপুরি বেজে গেল, আর তোমাদের হাতে কোনো অন্য চিন্তা করা যাবে না, অন্য কিছু ভাবনা চিন্তা করা যাবে না। আর আগেই বলে রাখছি, ক্লাস 11 কে কেউ ক্লাস 11-এর মতো করে দেখবে না, বারবার এই কথাটা আমি স্ট্রংলি বলছি, রিকমেন্ড করছি। যারা আগামী দিনের জন্য কম্পিটিটিভ পরীক্ষার্থী, আগামী দিনে আরো এগিয়ে যেতে চাও, জয়েন্ট, নিট, জেনপাস, এআইপিএমটি, যে কোনো মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগিয়ে যেতে চাও, মাথায় রাখবে তুমি সায়েন্সে পড়ছো, কি 11 কি 12 দুটোই এক, ঠিক আছে। শুধুমাত্র সায়েন্সের সিলেবাসটা 11-এর জন্য এক ভাগ আর 12-এর জন্য অর্ধেক ভাগ করে দিয়ে, এটা তোমাদের সুবিধা, মানে সিলেবাসটা খাটিয়ে দিয়েছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা মানে পুরো সিলেবাস, এটা মাথায় থাকে যেন। তাই কি 11 কি 12 কখনই সেপারেট করবে না, ঠিক যেমনটা করা উচিত নয়, বাড়িতে ছেলে এবং মেয়ে দুজনকে সেপারেট করা উচিত নয়, ছেলে এবং মেয়ে সবাই সমান, এটা মাথার মধ্যে রাখবে। ভাই বোন সবাই সমান, সবাইকে সমান গুরুত্ব দেওয়া দরকার, সবার সমান অধিকার আছে, যদিও সিকিউরিটির ব্যাপারটা আলাদা সামাজিক দিক থেকে, আর শারীরিক গঠনের মধ্যে দিক থেকে ওইটা ভাবলে চলবে না, তাহলে আমাদের সমাজের ছেলে মেয়ে সবাই আলাদা হয়ে যাবে, সেটা করা যাবে না, ঠিক আছে। সবাইকে সমান চোখে দেখো, তোমরা বন্ধু বান্ধব সবাই সমানভাবে দেখো, ঠিক আছে। তার মানে এটাকে আবার কেউ নেগেটিভ মিনিং এ নেবে না, ওটা আমি আগেই সাবধান করে দিই। ওকে ওকে, সবকিছু পজিটিভটা দেখো, ঠিক আছে। আর একইভাবে 11-কে 12-এর মতো করে, 12-কে 11-এর মতো করে পড়ো, মানে সবাইকে সমানভাবে গুরুত্ব দাও, ঠিক আছে। আর যারা ভাবছো যে 11টাকে চলে গেল হয়ে যাবে, অসুবিধা নাই, তাদের জন্য একটাই মানে কোটি কোটি নমস্কার তোমাদের জন্য, পরে এর ধাক্কাটা পাবে। আজকে না হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, তোমাদের ধাক্কা পেতেই হবে। এটা মানে এসপিডি স্যারের তরফ থেকে একদম স্ট্রিক্টলি কথা বলা রইলো, ঠিক আছে। যদি আজ তুমি 11-এ ফাঁকি দাও, তোমাকে ফাঁকেতে পড়তেই হবে, কেউ তোমাকে তুলতে আসবে না, ওটাতে আসবে না। তাই এখনো যেটুকু সময় রয়েছে, যেটুকু হাতে টাইম আছে, ইভেন তোমাদের জন্য এই রেজাল্টটাও ভালো করার জন্য আমাদের এতটা পরিশ্রম, এই যে ভিডিওগুলো দেওয়া আছে, এগুলোকেও যদি ঠিকঠাকভাবে রেডি করে নাও, তো তোমাদের ফুল মার্কস আসার মতো রেজাল্ট এসে যাবে। ফিজিক্সে ফুল মার্কস আসাটা এমন কিছু ব্যাপার না, একটু স্মার্টলি লিখতে হবে, ঠিক আছে। হাফ নাম্বার বা 1 নাম্বার যদি ছেড়েও দিই, তো ফুল মার্কসের কাছাকাছি নাম্বার আসাটা কোনো ব্যাপার না। ওকে, আর এখন তো ফুল মার্কস দেওয়ার জন্য সবাই বসে আছে, কারণ এখন শর্ট কোশ্চেনের যুগ, অনেক কোশ্চেন ছোট হয়ে গেছে, কিন্তু আগেতে 6 নাম্বার বা 6 নাম্বারের মতো কোশ্চেন আসতো, 5 6, সেটা তোমাদের জন্য নয়, ঠিক আছে। 5 থাকলে সেটা 2 3 এইভাবে ভাগ হয়েছে। পরে কোশ্চেন এসো, দেখা হচ্ছে সমউষ্ণ লেক অপেক্ষা রুদ্রতাপীয় লেক বেশি খাড়া। আচ্ছা, আমি একটু ছবিটা একবার দেখিয়ে দিই। সমউষ্ণ লেক, এইদিকে ধরো পিভি ডায়াগ্রাম, এটা পি, এটা ভি, ঠিক আছে। ডিপি ডিভিটা হচ্ছে ডিপি ডিভি, যেমন ডি এক্স আর ওয়াই প্লট করলে কি হয়, এইদিকে ধরো ওয়াই অ্যাক্সিস, এইদিকে ধরো এক্স অ্যাক্সিস, তাহলে কি হয়, ডি ওয়াই ডিএক্স হয় না, সেটা হচ্ছে আমাদের নতি। ডিপি ডিভি এটা হচ্ছে আমাদের নতি, নতি যার বেশি খাড়া সে বেশি, ঠিক আছে, সে বেশি খাড়া। এবং এই যে রুদ্রতাপীয় লেকগুলো, এগুলো এরকম করে খাড়া হয়, ওকে, এইভাবে খাড়া। আর সমউষ্ণ লেকগুলো একটু এরকম ভাবে শুয়ে যায় আস্তে করে, ঠিক আছে, আরাম করে শুয়ে শুয়ে তারা নামতে থাকে। তো আমি এখানটা একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে রুদ্রতাপীয়, ওকে। আর এই যে এগুলো হচ্ছে সমউষ্ণ, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো আমি এটাকে ডট ডট দিলাম, মানে কিন্তু লেখচিত্র ডট ডট নয়, একদম কন্টিনিউয়াস লাইন, আমি আলাদা কালার ইউজ করিনি বলে দুটোকে আলাদা বোঝানোর জন্য ডট ডট দিচ্ছি, তোমরা সেভাবে বুঝে নেবে, ঠিক আছে। তো আচ্ছা, কি বলেছে, একটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ, আর একটা হচ্ছে রুদ্রতাপীয়। আমরা কি বার করবো বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিপি ডিভিটা বার করা। সমউষ্ণ প্রক্রিয়া কি হয়, পিবি সমান কনস্ট্যান্ট, আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। ডেরিভেটিভ করে দাও, পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল 0, এইটাকে ডেরিভেটিভ করে একসাথেই দুটোই চালাচ্ছি, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু গামা ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান 0। আচ্ছা, এটা ক্ষেত্রে কি পাবো, দেখো একটু এদিক ওদিক করে নাও, ভি ডিপি সমান মাইনাস পি ডিভি, এটা ক্ষেত্রে ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করে দাও, পি ইন্টু ভি টু দি পাওয়ার, তাহলে এখানে পড়ে থাকছে দেখো গামা পি বাই ভি ডিভি সমান মাইনাস ডিপি, ঠিক আছে, ভি টু দি পাওয়ার গামা দিয়ে সবাইকে ভাগ। আচ্ছা, এটা ক্ষেত্রে কি পেতে পারি, আর ডিপি বাই ডিভি সমান হচ্ছে মাইনাস পি বাই ভি, এটা ক্ষেত্রে কি পেতে পারি, ওইদিকে নিয়ে চলে যাও, মাইনাস গামা পি বাই ভি সমান ডিপি ডিভি, ঠিক আছে। তো এটাকে আমি নাম দিচ্ছি 1, এটাকে নাম দিচ্ছি 2, 2 মানে হচ্ছে রুদ্রতাপীয়, 1 মানে হচ্ছে সমউষ্ণ, অতএব ডিপি ডিভি, আচ্ছা কাজ করে এটাকে এক নাম কত M1 নাম দাও, এটাকে M2 মানে নতিটা বার করছি, ঠিক আছে। তাহলে শর্টে লেখা যাবে ডিপি ডিভি 1টাকে নতি লিখছি, তাহলে M2 মানে দেখো
গামা ইন্টু মাইনাস পি বাই ভি, তো তাহলে গামা ইন্টু এম ওয়ান মানে মাইনাস পি বাই ভি এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে M2 সমান গামা ইন্টু M1, যেহেতু গামার মান সবসময় গ্রেটার দেন 1 হয়, 1 পরমাণু গ্যাস, 2 পরমাণু গ্যাস, 3 পরমাণু গ্যাস, সবার জন্য গামা গ্রেটার দেন 1। সো সেক্ষেত্রে M2 গ্রেটার দেন M1 গ্রেটার দেন M1 মানে রুদ্ধতাপীয় লেখের নতি সমস্ত লেখের যে নতি থেকে গ্রেটার দেন। অতএব রুদ্ধতাপীয় নতিগুলো এইভাবে একটু লিখে দেবো লাস্টে, রুদ্ধতাপীয় নতি লেখ বেশি খাড়া, ঠিক আছে, বেশি খাড়া। ওকে, এই হচ্ছে কাহিনী। নেক্সট পরেরটা 8-এর দাগ, না 7-এর আরেকটা আছে। 7-এর বি, একটি জলপ্রপাতের উষ্ণতা 50 মিটার, এর উপর ও নিচের অংশের জলের উষ্ণতা পার্থক্য কত? তো মনে রাখবে যে জলপ্রপাতের যে জলটা, ঠিক আছে, সে যখন স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তিটা যখন মানে জলটা পড়বে কিসে কনভার্ট হবে? তাপে কনভার্ট হবে। সেই তাপের যে ফর্মুলা কিউ সমান এমএসটি তোমরা জানো, তাহলে একবারে আমরা লিখছি জুলের সূত্র থেকে পাই যে কার্য এবং তাপ সম্পূর্ণভাবে যদি কনভার্ট হয়, মানে কোনো কৃতকার্য যদি সম্পূর্ণভাবে তাপে কনভার্ট হয়, তাহলে ডব্লিউ সমান হচ্ছে জে কিউ, ঠিক আছে। ডব্লিউ মানে হচ্ছে ওই যে জলপ্রপাতের জলটা যে হাইটে অবস্থান করছে, সেক্ষেত্রে তার যে সঞ্চিত স্থিতিশক্তি সেটা হচ্ছে দেখো mgh। ওকে, যে মানে হচ্ছে জুল তুল্যাঙ্ক, কিউটা হচ্ছে mst, এসটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ। মুখেই বলে যাচ্ছি, শুনে যাও। তাহলে জি ইন্টু এইচ সমান হচ্ছে জে ইন্টু এস টি। জানতে কি চেয়েছে? টিটা জানতে চেয়েছে, অর্থাৎ ডেল টি মানে হচ্ছে টেম্পারেচার পার্থক্য, এটা কত এটা জানতে হয়েছে। তাহলে এখান থেকে লিখে দাও টি সমান জি এইচ বাই জে ইন্টু এস, মান বসাও এসআইতে 9.8, জি এর মান, এইচ এর মান হচ্ছে কত, কত মিটার দিয়েছে বলে দেবে, দেখো 50 মিটার উপরে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 50। ওকে, আর জে এর মানটা দেখো এসআই পদ্ধতিতে বসাচ্ছি, মনে রাখবে জে সমান 4.2 জুল পার ক্যালোরি, এটা কিন্তু সিজিএস ধরা হয়। তাহলে এসআই তে হবে 4.2 বাই 1 ক্যালোরি মানে তো 4.2 জুল, আর এককটা হয় 1, মানে কিছু একক হয় না আর কি, একক লেখার দরকার নেই। তো এটা হবে 1 টোটাল মানটা। তাহলে এখানে দেখো 1 ইন্টু এসটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ 4200 এসআই তে, সব মানগুলো ক্যালকুলেট করে 0.11, এই মানটা আছে 0.1167, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। এটা উত্তরে ভুল আছে, ঠিক আছে, ওখানে ইন্টু 10⁻³ কি একটা দিয়েছে, অ্যান্সার ইজ রং, মানে আমাদের অ্যান্সার ঠিকঠাক এসছে, কিন্তু ওখানে যেটা দেওয়া আছে সেটা উত্তর ভুল আছে। যদি এখানে কিছু ডাটা চেঞ্জ করে দিত তাহলে তো উত্তরটা আসতো। পরেরটা, আচ্ছা 7-এর বি হয়ে গেল। 8-এরটা, গ্যাসের গতিতত্ত্ব ব্যবহার করে একটি আদর্শ গ্যাস দ্বারা প্রযুক্ত চাপের রাশিমালা নির্ণয় করো। ওরে বাবা, এটা যে কতবার হয়েছে তার ঠিক নেই, আবারও দিয়েছে। সো তোমাদের কাছে আমার বক্তব্য, যারা অলরেডি ভিডিওগুলো বারবার দেখে আসো বা যাদের রেডি আছে এখানে স্কিপ করে যাও, আর যারা প্রথম ভিডিওটা আজকে দেখছো, ঠিক আছে, তারা পুরোটা দেখো, পুরোটা একবার সলভ করাচ্ছি নতুন করে, শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস ঠিকঠাক। আমরা কি করছি, এল দৈর্ঘ্যের একটা বদ্ধ পাত্র কল্পনা করছি, ঠিক আছে, যার মধ্যে ধরো অনেকগুলো গ্যাস অণু আছে, কতগুলো আছে সেগুলো পরে আলোচনায় আসছে আবার এন সংখ্যক। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে কোনো একটা গ্যাস অণুর যে কোনো মুহূর্তে, ঠিক আছে, তার যে আরএমএস বেগ সি, তার 3টা কম্পোনেন্ট, এক্স অক্ষ বরাবর ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, জেড অক্ষ বরাবর ডব্লু, ঠিক আছে। অর্থাৎ সি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লু স্কয়ার, এটা মনে রাখো। আর সমস্ত গ্যাস পার্টিকেল গুলো যখন ধরবো, ইউ স্কয়ারটাকে লিখবো ইউ ওয়ান স্কয়ার প্লাস ইউ টু স্কয়ার প্লাস ডট ডট করে এন সংখ্যক ধরো ইউ এন স্কয়ার, প্লাস ভিটাকে লিখবো ভি ওয়ান স্কয়ার ভি টু স্কয়ার প্লাস ডট ডট করে ভি এন সংখ্যক, তাহলে ভি এন স্কয়ার। ডব্লুটাকে লিখবো ডব্লু ওয়ান স্কয়ার ডব্লু টু স্কয়ার প্লাস ডট ডট করে প্লাস ডব্লু এন স্কয়ার, মানে এন সংখ্যক, ঠিক আছে। এটাকে আমরা লাস্ট লিখবো, এটাকে আর বারবার লিখবো না বলে এখানে লিখে দিলাম। তো সি স্কয়ার সমান হচ্ছে এটা আমরা বসাবো। ওকে, তো কি করব, ধরি প্রতিটা গ্যাস অণুর ভর এম, এখানে এইভাবে লিখবে, ধরি প্রতিটি গ্যাস অণুর ভর এম, তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন, ভরবেগের আমরা কি করছি লাস্টে আলোচনা করে দিচ্ছি, ভরবেগের পরিবর্তন। দেখো সেই এক্স অক্ষ বরাবর ধরো এইদিকে এমইউ নিয়ে গেল, ওইদিকে উল্টো দিকে মাইনাস এমইউ, ঠিক আছে, ওইভাবে ধরা হবে। এমইউ এই দিকেই ধরো, এটাকে মাইনাসটাকে পজিটিভই ধরে নাও, কোনো অসুবিধা নাই। তাহলে 2mu, ওকে, একদিকে পজিটিভ মানে এইটাকে পজিটিভ নেগেটিভ করে ধরো না, কোনো অসুবিধা নাই। ভরবেগের পরিবর্তনের হার, একদম সাব লিখে যাচ্ছি, বেশি কিছু মানে ডিটো করতে যাচ্ছি না। পরিবর্তনের হার সেটা হচ্ছে, এটা ধরো ডেল পি লিখলাম, ঠিক আছে, ডেল পি বাই ডেল টি মানে কতটা টাইম, সেইখান থেকে গেল এল দূরত্ব, ধরো যে কোনো একটা দিকে ভাবো, আমি এখান থেকে এটা বলছি, এল দূরত্ব গেল, ফের এল দূরত্ব ব্যাক এলো একবার ধাক্কা খাওয়ার পর, তাহলে এটা হবে দুবার এল হলো। তো আমরা ডেল পি মানে হচ্ছে 2mu বাই দুবার এল মানে হচ্ছে 2l বাই ইউ টি মানে হচ্ছে, বা ইউটি সমান 2l আর কি। তাহলে এখান থেকে এম ইউ স্কয়ার
বাই এল। ঠিক আছে, অতএব প্রযুক্ত বল ওই তলের উপর প্রযুক্ত বল তাহলে এফ সমান তো ডেল পি ডেল টি, নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, ডেল পি ডেল টি, টি লিখছি এখানটা। তাহলে এখান থেকে এফ সমান আমরা আসবে এম ইউ স্কোয়ার বাই এল। তাহলে প্রযুক্ত চাপ পি সমান হচ্ছে চাপ, আমি হালকা করে লিখে যাচ্ছি। তাহলে এম মানে একক ক্ষেত্রফলের যে বল, তার মানে এফ বাই এ মানে হচ্ছে এম ইউ স্কোয়ার বাই এল, এ মানে হচ্ছে এল স্কোয়ার। ওকে, ঘনকের যে ক্ষেত্রফল, তাহলে এটা আসবে দেখো পি এক্স অক্ষ বরাবর তার বল কত হবে এম ইউ স্কোয়ার বাই এল কিউব। তাহলে এম বাই, আচ্ছা এখানে আমরা এইভাবে লিখছি এম ইউ স্কোয়ার বাই এল কিউব। একইভাবে পি ওয়াই বরাবর তার মানে যে চাপ কত হবে এম ভি স্কোয়ার বাই এল কিউব। জেড অক্ষ বরাবর পি জেড সমান এম ডব্লিউ স্কোয়ার বাই এল কিউব। ওকে, যেহেতু গ্যাস সব দিকে সমান চাপ দেয়, তাহলে এইভাবে লিখবে যেহেতু সব দিকে সমান চাপ দেয়, পি এক্স সমান পি ওয়াই সমান পি জেড সমান পি ধরি। তার মানে কি দাঁড়ালো, পি এক্স সমান পি, পি ওয়াই সমান পি, পি জেড সমান পি, তিনটাকে যোগ করলে পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, এটা হবে কত 3p। ঠিক আছে, তো তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে পি সমান 1/3, তিনটে যোগফল সমান পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড। ওকে, তাহলে 1/3 সব যোগ করে দাও পি এক্স পি ওয়াই পি জেড। এম, আচ্ছা এম বাই এল কিউব কমন, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইন্টু এম বাই এল কিউব। ওকে, তাহলে কি দাঁড়ালো 1/3, এটা হচ্ছে দেখো সি স্কোয়ার, 1/3 সি স্কোয়ার ইন্টু এম বাই এই এল কিউব মানে ভি, এম বাই ভি, তাহলে 1/3 রো ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, এইখান থেকে আবার লিখবে সমস্ত, এখানে লিখবে অর্থাৎ সমস্ত পার্টিকেলের জন্য, শুধু কথাটা লিখে দেবো আর কিছু করতে হবে না। মানে সমস্ত ধরা মানে এই সব এই যে ইকুয়েশনটা আছে না, এটাকে কাউন্ট করা হচ্ছে সমস্ত গ্যাস অণুর জন্য। তখন তোমরা এইভাবে লিখবে জন্য, মানে তখন আরেকবার এটা লিখতে হতো, লেখার দরকার নেই, একবার যেহেতু লিখেছি। তাহলে পি সমান কি পেলাম 1/3 রো সি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি একটু ভালো জায়গায় কোথাও লিখে দিচ্ছি, পি সমান এইটা, পি সমান 1/3 রো সি স্কোয়ার। ওকে, এই রাশিমালাটা প্রমাণ করাটা খুব ইজি একটা প্রমাণ, বেশি বড় করতে চান এটা অনেক বড় হয়ে যায়, কিন্তু বহু কিছু লিখতে গেলে না প্রচুর বড় হয়ে যায়। যেহেতু তোমাদের মানে যেহেতু এই পেপারগুলো করানো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, সো তোমরা এক্সামের মতো করেই লিখবে, বেশি লিখতে যাও না। ওকে, পরে কোশ্চেন আসো, কি বলেছে টি কেলভিন উষ্ণতায় 1 মোল কোন গ্যাসের মোট গতিশক্তি কত? 3/2 8টি। তাহলে টি কেলভিন উষ্ণতায় গ্যাসের মানে এন মোল গ্যাসের জন্য মোট গতিশক্তিটা হচ্ছে দেখো, এটা হবে 3/2 nRT। ঠিক আছে, তাহলে 1 মোল যেহেতু বলেছে 1 মোল গ্যাসের জন্য এন দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হবে ই সমান 3/2 RT। ওকে, 3/2 RT। ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনটা কি দিয়েছে, পরেরটা খুব ভালো একটা ম্যাথমেটিক্স, খুব ভালো কোশ্চেনটা ভালো করে পড়ো। 57 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল হিলিয়ামকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আর্গনের সঙ্গে মিশ্রিত করা হলো। হিলিয়াম আর্গন দুটো হচ্ছে নোবেল গ্যাস, ঠিক আছে, দুটো এক পরমাণু। আচ্ছা, মিশ্রিত করা হলো, তারপর কি বলেছে মিশ্রণের উষ্ণতা কত হবে? তো মনে রাখবে যে মিশ্রণের পর মোট যে তাদের এনার্জি অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি, এটা কিন্তু একই থাকে। ঠিক আছে, শক্তি সংরক্ষণ সূত্র এখানে আমি একটু এইভাবে লিখছি 8 অড বি মিশ্রণের পূর্বে মোট আভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের অঙ্কটা হবে আভ্যন্তরীণ শক্তি সমান মিশ্রণের পরে মোট আভ্যন্তরীণ শক্তি। আমি খুব ভাষা কম লিখবো বলে এই লাইনটা লিখলাম শুধু। ঠিক আছে, তোমরা যারা পিডিএফটা ফলো করছো সেখানে ভাষা পেয়ে যাবে, অথবা যারা ভিডিওতেই শুধু দেখছো আমার মুখের কথাগুলো শুনবে। ঠিক আছে, তো দেখো মিশ্রণের পূর্বে মানে হচ্ছে হিলিয়ামের মোট মানে আভ্যন্তরীণ শক্তি প্লাস আর্গনের মোট আভ্যন্তরীণ শক্তি ইকুয়াল টু হিলিয়াম প্লাস আর্গন, এই দুটোর মিলিয়ে যে মিক্সচার করেছি তার যে মোট, মানে এখান থেকে আমি এইভাবে লিখছি অ্যাকচুয়ালি ই অফ অর্থাৎ মোট শক্তি অফ হিলিয়াম প্লাস আর্গন এই মিক্সচার, বা আমি এইটাকে আরেকটু ভালো করে লিখি মিক্সচার MIX। ঠিক আছে, MIX মিক্সচার, এই হচ্ছে কাহিনী। এখন দেখো হিলিয়ামের আভ্যন্তরীণ শক্তি ফর্মুলা কি হয় 3/2 KRT, বা 3/2 একটু আগে লিখেছিলাম, দেখো ই সমান ই এর রাশিমালা হচ্ছে দেখো 3/2 nRT। তো আমরা এখানে কি লিখবো 1 মোল বলেছে, তাহলে ই সমান কি লিখবো 3/2 RT। আর মানে কি হচ্ছে 3/2 Na অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু কে ইন্টু টি। ঠিক আছে, এই কথাটা লিখবো। তো অ্যাভোগাড্রো সংখ্যাটা কেন আনছি আমরা, যে অণু সংখ্যা দেখো কিন্তু ডবল হয়ে যায় যখন তারা 1 মোল করে যোগ হচ্ছে, মানে ধরে নিচ্ছি এর অণু সংখ্যা হচ্ছে এনে, অ্যাভোগাড্রো সংখ্যা 1 মোল মানে তো এনে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক,
তাহলে এরও এনে থাকবে, মিক্সচারের ক্ষেত্রে কথা হবে 2na হয়ে যাবে, এটা মনে রাখবে। সেই জন্য আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা লিখলাম, ঠিক আছে। তো তাহলে দেখো 3/2, এই ক্ষেত্রে দেখো আমরা লিখছি হিলিয়ামের ক্ষেত্রে Na ইন্টু কে, কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর এনএটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মুখেই বললাম, ইন্টু টি, এর টেম্পারেচারটা কত দিচ্ছে, অর্থাৎ হিলিয়ামের উষ্ণতা হচ্ছে 57°। তাহলে এটাকে অবশ্যই কেলভিনে করে নেবে, ঠিক আছে। এবার আর্গনের জন্য দেখো প্লাস 3/2, দেখো আর্গনের ক্ষেত্রে আমরা এই Na ইন্টু কে মানে অ্যাভোগাড্রো সংখ্যা একই আছে, ইন্টু কে ইন্টু দেখো টি এর জন্য কি বসাবো, আর্গনের যে একটা টেম্পারেচার সেটা দিয়ে দিয়েছে, ওর দিয়েছে দেখো 27°C উষ্ণতা, তার মানে এটাকে দেখো 27 প্লাস 273, ঠিক আছে, ইকুয়াল টু এই দিকটা কত হবে 3/2। দেখো এনএসটা দেখো ডবল হয়ে যাচ্ছে, Na প্লাস Na, ঠিক আছে, কারণ তাদের যে ইয়েটা মানে মোলটা যেহেতু ডবল হয়ে যাবে, যখন একসাথে মিশবে মোল যোগ হবে বা অনুসংখ্যাটা যোগ হবে, ইন্টু কে ইন্টু নর্মাল যে টেম্পারেচার বা মিশ্রণের টেম্পারেচার ধরে নিচ্ছি টি। ওকে, এরপর একটু কাটাকুটি করবো আমরা, 3/2 Na কে সব দিকে কেটে দাও, ঠিক আছে, এই দিকটা পুরোটা কেটে দিচ্ছি, এই দিকটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে Na প্লাস Na হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে একবার লিখতে পারবো 57 আর 273 যোগ করলে কত হয় 330, ঠিক আছে, প্লাস এই দিকটা যোগ করলে কত হয় 300, ঠিক আছে, এই দিকটা যোগ করলে কত হয় 2Na, কেটিটা বাকি থাকছে 2t, তাহলে এখান থেকে পাচ্ছি টি সমান 630/2 মানে 315°C, সরি কেলভিন আসছে কিন্তু, ঠিক আছে। এরপর 315 থেকে 273 এটাকে ডিগ্রি সেলসিয়াস করার জন্য বাদ দিয়ে দাও, তাহলে এটা আসবে দেখো 3 থেকে 5 2, 7 থেকে 11 4, তাহলে 42°C। অতএব মিশ্রণের টেম্পারেচার হবে 42°C, ঠিক আছে। অঙ্কটা বোঝা গেছে। মেন সূত্র কিন্তু আমাদের এটা, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে, 1 মোলের জন্য, আর n মোলের জন্য 3/2 nRT। ওকে, পরের কোশ্চেন এসো। 9 দাগ, দেখা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তু কোনো মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। 9 এ দেখো সরল দোলগতিতে দোলমান, সরল দোলগতির সমীকরণটা কি হয়, x সমান a sin ওমেগা টি প্লাস আলফা, যে কোনো সরল দোলক, ধরো এই একটা পিণ্ড দুলছে, ঠিক আছে, এটা ভর আমি বললাম m, তো mটা নেওয়ার দরকার নেই, না নিলেও চলে না নিলেও চলে, ঠিক আছে, mg নিচের দিকে কাজ করে। ওকে, তো এই পয়েন্টটা আর এই পয়েন্টে সে বারবার দুলতে থাকবে এই দুটো পয়েন্টের মধ্যে, ঠিক আছে। তো তো এটা হচ্ছে এ বিন্দু, ধরো এটা বি, এটা সি, এইভাবে কন্টিনিউ এইভাবে, অতএব বেগ v সমান dx dt সমান a ইন্টু ওমেগা সাইন অফ ভিতরেরটার জন্য cos ওমেগা টি প্লাস আলফা, ঠিক আছে। অতএব গতিশক্তির রাশিমালা হয় হাফ mv স্কয়ার মানে হচ্ছে হাফ m ভি স্কয়ার, মানে এটা বসিয়ে দাও, ওমেগা স্কয়ার a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস আলফা। আর স্থিতিশক্তি এটা অবকলন বিদ্যার সাহায্যে প্রমাণটা করা যায়, ঠিক আছে, যে আমরা এখান থেকে এইটুকু ধরো টানলাম, পুরোটা ধরো এক্স সরণ ঘটাচ্ছি, এখান থেকে জাস্ট ডিএক্স সরণ ঘটাতে যে কৃতকার্য এফ প্রপোর্শনাল টু তো এক্স, তাহলে এফ সমান হচ্ছে কে, ঠিক আছে, এফ প্রপোর্শনাল টু এক্স, তাহলে এখান থেকে লিখছি এফ সমান কে এক্স। তাহলে সেক্ষেত্রে ডিএক্স মানে আমি ভাবতে পারি এক্স দূরত্ব নাই না, একটু করে ডিএক্স করে করে আমরা পুরোটা টানছি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য ডিডব্লিউ, তাহলে টোটাল কৃতকার্য ইন্টিগ্রেশন ডিডব্লিউ, অর্থাৎ ইন্টিগ্রেশন এফ ডিএক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 টু এক্স ধরো আমরা বিস্তার করছি এফ ডিএক্স মানে হচ্ছে 0 টু এক্স কে এক্স ইন্টু ডিএক্স, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে কে এক্স স্কোয়ার বাই 2, যেখানে কে মানে হচ্ছে দেখো এখানে লিখে দিচ্ছি স্থিতিশক্তি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তো এখানে হাফ এম ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে বাই এম, ঠিক আছে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, দাও এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখে দিতে পারো, তাহলে এখান থেকে আরেকবার লিখতে হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, এই যে এই মানটা কোথায় গেল, এই মানটা লিখে দাও একটু, ঠিক আছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। আর ক্ষুদ্র সরণের জন্য এখান থেকে বিস্তারটা মানে এখান থেকে যতটা ডিস্টেন্স সেটার জন্য একটুখানি উপরে উঠতে, তার জন্য স্থিতিশক্তি স্টোর হয় আর কি, সেটাই। তো তাহলে মোট এনার্জি পোটেনশিয়াল এনার্জি, এটা গতিশক্তি কে প্লাস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, এটা যোগ করলে কথা হবে এই দুটো যোগ করে দাও, কোনটা, এই একটা রাশিমালা আর এই একটা রাশিমালা যোগ করলে হয় দেখো কমন নিয়ে নাও, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে দেখো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা প্লাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা, ঠিক আছে, সব যোগ করলে হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা একটা কনস্ট্যান্ট দাম, কেন কনস্ট্যান্ট, পিণ্ডটার যে ভর সেটা কনস্ট্যান্ট, ওমেগা কৌণিক কম্পাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে বিস্তার কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্ট থাকার জন্য টোটাল দামটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে যান্ত্রিক শক্তি যোগফল হচ্ছে ধ্রুবক। এটা জানতে চেয়েছে, পরের কোশ্চেনে চলে যাও। 9 বি, সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তু কণা সাম্যাবস্থান থেকে সরণ কত হলে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। আচ্ছা, গতিশক্তি স্থিতিশক্তির রাশিমালাটা একটু খেয়াল রাখো, তো স্থিতিশক্তির রাশিমালাটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, কিন্তু গতিশক্তিটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, এই যে টার্মটা
আমরা কথা গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা, যেখানে এক্স সমান আমরা পেয়েছিলাম এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এখান থেকে সাইন অফ ওমেগা টি প্লাস আলফা মানে এক্স বাই এ, এই মানটা 1 মাইনাস সাইন স্কোয়ার করে দিলে কি হয়, আচ্ছা সাইন স্কোয়ার করে দাও আগে, ঠিক আছে, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার। ওকে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার করলে ওমেগা টি প্লাস আলফা, এটা হবে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এই যে রাশিমালাটা পেলাম। তো এখানে বসিয়ে দেবো, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ারের জায়গায় এটা বসিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বিস্তার বাই স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গতিশক্তি। আর স্থিতিশক্তি রাশিমালা কি ছিল, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন কি বলেছে কোশ্চেনটা, সরণ মানে এক্স এর মান কত হলে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, গতিশক্তি মানে ইকে ইকুয়াল টু 2 অফ ইপি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জির দ্বিগুণ। তো কাইনেটিক এনার্জি মানে এটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এই রাশিমালাটা লেখো। তো একটু কাটাকুটি, হাফ এম ওমেগা স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2x স্কোয়ার, তাহলে এখান থেকে স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বাই 3, তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান পাচ্ছি দেখো প্লাস মাইনাস এ বাই √3, ঠিক আছে, এ বাই √3। ওকে, প্লাস মাইনাস মানে হচ্ছে একটা এক্স বাম দিকে একটা বাঁ দিকে আর কি, যে সরলরেখাটা দুদিকে দুলছে তো। ওকে, এটাই। তো নেক্সট পরে কোশ্চেন এসো 9 এর অথবা এ, এক্স সমান এ ই টু দি পাওয়ার মাইনাস 2bt কস ওমেগা টি, এটি কোন ধরনের কম্পাউন্ডকে প্রকাশ করে। এই যে ই টু দি পাওয়ার মাইনাস 2bt টার্মটা আছে না, এটা হচ্ছে একটা ড্যাম্পিং কনস্ট্যান্ট, বিটা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট। তো এটার জন্য এক্সপোনেনশিয়ালি কিন্তু কমতে থাকে, যে গ্রাফটা আসবে সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। তাই এটা হচ্ছে একটা অবমন্দিত কম্পনই বলবো। কেন কম্পন বলবো, কম্পন মানে একটা নির্দিষ্ট মানে সময় অন্তর বা নির্দিষ্ট পর্যাবৃত্ত ভাবে এর যে দোলনটা সম্পন্ন হয়, সেটা কি করে বুঝবে, এই যে কস আছে, কসের গ্রাফ তোমরা জানো এইভাবে সাইনোসয়েডালি বা কসের যে গ্রাফগুলো হয়, ঠিক আছে, অর্থাৎ এটা গ্রাফটা আছে এইভাবে দেখো। আমরা যদি টাইমের সাপেক্ষে গ্রাফটা বিস্তারটা প্লট করি, এইদিকে বিস্তার প্লট করছি, ঠিক আছে, তো এক্সপোনেনশিয়ালি প্রথমে এইভাবে গ্রাফটা কমবে, আমরা সেইভাবে গ্রাফটাকে দেখাচ্ছি। ওকে, আর প্রথমে বিস্তারটা হাই থাকে, তারপর এইভাবে কমতে কমতে এইভাবে পর্যাবৃত্ত মানে গতিটা সম্পূর্ণ করে। খেয়াল করে দেখেছো কি কি আঁকছি, দেখো এই যে বিস্তারটা আস্তে আস্তে কমে কমে যাচ্ছে, ঠিক আছে, মানে গ্রাফটা প্রথমে অনেকটা দুল ছিল, তারপর আস্তে আস্তে দোলনটা কমে গেছে। এই যে মানে বিস্তার যে হাইট থেকে এই হাইট যে ডিস্টেন্স গুলো আস্তে আস্তে দেখো কমছে, সেটা কিভাবে, ই টু দি পাওয়ার মাইনাস 2bt, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, মানে এই যে ডট ডটটা টেনেছি এটা ই টু দি পাওয়ার মাইনাস 2bt এর জন্য টেনেছি, আর এই যে সাইনোসয়েডালি গ্রাফটা প্লট করছে সেটা হচ্ছে এই কস ওমেগাটির জন্য এই জিনিসগুলো আসছে, ঠিক আছে, বোঝা গেছে। এটা হচ্ছে অবমন্দিত কম্পনের উদাহরণ, ঠিক আছে। যেমন ধরো জলের ভিতরে একটা দোলক মানে একটা পেন্ডুলামকে দোলাচ্ছি, তো কি হবে, আস্তে আস্তে দোলকটা কমতে 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 স্থির হয়ে যাবে, মানে জলের মধ্যে বেশিক্ষণ দুলতে পারবে না। ওকে, বিস্তারটা কমতে থাকবে। পরেরটা, এক্স অক্ষ বরাবর গতিশীল একটি চল তরঙ্গের সমীকরণ y সমান a sin ওমেগা টি মাইনাস আলফা টি মাইনাস বিটা এক্স, যেখানে টি সময় আলফা বিটা কনস্ট্যান্ট, তরঙ্গটি কম্পাঙ্ক আর বি। তো এক্স সমান হচ্ছে a sin আলফা টি মাইনাস বিটা এক্স, এটাকে তুলনা করো a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এর সাথে তুলনা করো, তাহলে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে, এখানে ওমেগা টি ওখানে আলফা টি, তাহলে এটাই হবে আলফা, তাহলে এফ সমান হচ্ছে শুধু কম্পাঙ্ক। ওকে, শুধু কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা বাই 2 পাই, তার মানে এটা হবে আলফা বাই 2 পাই, এটাই অ্যান্সার, ঠিক আছে। সোজা কোশ্চেন দিচ্ছে, এমন কিছু নয়। নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, পরের কোশ্চেনটা 10-এর দাগে, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয়। ধরো এটা হচ্ছে একটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এবং এই নর্থ সাউথ পোলের সাপেক্ষে এই যে অ্যাক্সিসটা এনএস, অ্যাক্সিস সাপেক্ষে নিজের আহ্নিক গতিতে সে ওমেগা কৌণিক কম্পাঙ্কে, এটা হচ্ছে ওমেগা কৌণিক কম্পাঙ্কে সে কন্টিনিউ লাট্টুর মতো পাক খাচ্ছে। ওকে, এখন ধরো এইখানে একটা কোনো পয়েন্টে পি বিন্দুতে কোনো একটা বস্তু রাখা আছে যার ভর হচ্ছে এম, ঠিক আছে, এম ভরে একটা বস্তু, এখানে এটা হচ্ছে ধরো নিরক্ষীয় তল, অর্থাৎ এটাকে আমরা ভাবছি যে নিরক্ষীয় তল, মানে এই যে অংশটা, ঠিক আছে, এই নিরক্ষীয় তলের সাপেক্ষে এর যে অক্ষাংশ সেটা হচ্ছে ধরো থিটা। ক্লিয়ার। এখন এইখান থেকে এটা ধরো ও বিন্দু, কেন্দ্রটা ও থেকে এটা হচ্ছে পি বিন্দু, আচ্ছা আমি পিটা একটু দূরে লিখে দিয়েছিলাম, ও পিটা হচ্ছে আর, মানে এখান থেকে এটাই হচ্ছে আর, ঠিক আছে, তো ওপিটা আমি লিখে রাখছি, ওপি সমান হচ্ছে আর। তো
তো দেখো এই যে বস্তুটা পাক খাচ্ছে, একটু কল্পনা করো যে একটা বলের উপর একটা গোল বল, তার মধ্যে বাইরেতে একটা কোনো বস্তু বসা আছে এবং বলটার কেন্দ্র বরাবর এইভাবে একটা অ্যাক্সিস কনসিডার করো, ঠিক আছে, অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে। তাহলে কি হবে, এই যে বস্তুটা সেও কিন্তু এখানে একটা বৃত্তাকার পথ পরিভ্রমণ করবে, ঠিক আছে। এই যে বৃত্তাকার পথটা ব্যাসার্ধ ধরে নিচ্ছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আমি নাম দিচ্ছি এটা এপি, এপিটা হচ্ছে আর, ওকে। সে একটা বৃত্তাকার পথে ঘুরতে হবে এবং বৃত্তাকার পথে ঘোরা মানে তোমরা জানো যে দুটো বল কাজ করে, অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল সবই কাজ করে। অপকেন্দ্র বল যদি অলিক বল, তো সে বাইরের দিকে এই বরাবর একটা এম ওমেগা স্কোয়ার আর এই একটা অপকেন্দ্র বল বা অলিক বল কাজ করবে। এখন এই এম ওমেগা স্কোয়ার আর এর দুটো কম্পোনেন্ট, একটা এই বরাবর ভাবতে পারি, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটা থিটা, কেন, এটার সাথে এটা প্যারালাল, ঠিক আছে। আর একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করবে, সেটা সাইন কম্পোনেন্টটা। তো এই বরাবর একটা কম্পোনেন্ট তো অবশ্যই থাকবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, খুব ভালো কথা, আমরা কস থিটা লিখেছি, ঠিক আছে। আর এইদিকে সাইন কম্পোনেন্টটা থাকবে এই বরাবর। এই কস কম্পোনেন্টটা কি করবে, আচ্ছা, এর যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, সেটাই তো তার ওজন, তাই না। তাহলে এই বরাবর এমজিটা কাজ করছে, ঠিক আছে, এমজিটা এই বরাবর কাজ করছে। তো এই দিকে এমজি আর ওই দিকে এম ওমেগা স্কয়ার আর কস থিটা, এটা দুটো বিপরীত হয়ে যাচ্ছে না, সে কারণে তার অ্যাকচুয়াল ওজনটা এইদিকে, তার সাপেক্ষে একটু বাইরের দিকে ছিটকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, ওজনটাকে কমিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানে বস্তুটি পি বিন্দুতে, আমি আর ভাষা লিখলাম না, তোমরা এগুলো লিখবে, যে ধরি বস্তুটি অক্ষাংশ থিটা, এটাকে অক্ষাংশ বলে, নিরক্ষীয় তলের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে অক্ষাংশ, এই অ্যাঙ্গেলটা। আর এইটাকে ধরো আমি বললাম ল্যামডা, ল্যামডা প্লাস থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই ল্যামডাটাকে বলা হয় দ্রাঘিমাংশ, ঠিক আছে। মূল মধ্যরেখার সাথে যে তোমরা ভূগোলে পড়েছো অলরেডি, এই নিরক্ষীয় তলের সাথে যে অ্যাঙ্গেল অক্ষাংশ, আর মূল মধ্যরেখা, এটাকে মূল মধ্যরেখা ভাবতে পারো, তার সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে বা মেরুরেখা দ্রাঘিমাংশ। তাহলে পি বিন্দুতে কার্যকর আপাত ওজন, আপাত ওজন এটাকে লিখছি এমজি প্রাইম। দেখো অ্যাকচুয়াল ওজন কত, এই ভিতর দিকে কাজ করছে সেন্টার, এটা সেন্টার দিকে সবাইকে টানছে, সেটাই ওজন। তাহলে এমজি বাইরের দিকে ছিটকে যাওয়ার টেন্ডেন্সি কত, ওইদিকে এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, ঠিক আছে, এটা বোঝা গেছে। আর অপকেন্দ্র বলটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, তোমরা জানো অলরেডি। আচ্ছা, এই ত্রিভুজ এ পি ও, ভালো করে দেখো, এ পি ও থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এ পি ও থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে এটা হচ্ছে আর, আর বাই ক্যাপিটাল আর, এই মানে হচ্ছে কস সাইন ল্যামডা, আর বাই ক্যাপিটাল আর সমান সাইন ল্যামডা, মানে হচ্ছে সাইন অফ ল্যামডা, মানে এখানে দেখো 90 মাইনাস থিটা, এই যে এই ইকুয়েশনটা থেকে 90 মাইনাস থিটা মানে হচ্ছে দেখো কস থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, আর সমান ক্যাপিটাল আর কস থিটা, ঠিক আছে, এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এটা আসছে দেখো এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার। কেন এটা করলাম, আরটা আমাদের আননোন, এই আরটা আননোন, কারণ বস্তুটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন, এইখান থেকে যে অ্যাক্সিস থেকে যে ডাইরেক্ট ডিস্টেন্সটা, এটা কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা ফিক্সড একটা ধরে নিচ্ছি। তাহলে এটাকে লাগো কস থিটা ইন্টু আর একটা কস থিটা আছে, কস থিটা। তো এখান থেকে তাহলে এমজি প্রাইম, ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেট করো, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, বা এটাকে একটু মডিফাইড করে এভাবে লেখা যায়, জি প্রাইম সমান জি কমন নাও, 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এখানে বাই জি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর আণবিক গতির জন্য, আণবিক গতি আছে মানে কি, ওমেগা নট ইকুয়াল টু 0, ওমেগা নট ইকুয়াল টু 0, যদি 0 হয়ে যায় সর্বনাশ, পৃথিবী থেমে গেল মানে আমরা থেমে যাবো, ঠিক আছে, অনেক কিছু ঘটে যাবে। তো ওমেগাটা যদি নট ইকুয়াল টু 0 যেহেতু ধরে নিলে, তাহলে এই টার্মটা নট ইকুয়াল টু 0, ওকে। তো সেক্ষেত্রে জি প্রাইম অবশ্যই, জি প্রাইম লেস দেন জি, মানে অ্যাকচুয়াল ওজনের সাপেক্ষে তার আপাত ওজন অবশ্যই কমে যায়, ঠিক আছে, এটা বোঝা গেছে। নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, পরের কোশ্চেনটা দিয়েছে দেখো, দিয়ে একটা বলেছে এম ভরের একটি বস্তুকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজনে কি পরিবর্তন হবে। দেখো নিরক্ষীয় অঞ্চলে থিটাটা কত, 0, ভাবো যে বস্তুটাকে সরিয়ে সরিয়ে এনে এখানে আনছি, তার মানে ভাবো যে বস্তু যে এই রেখাটা কমে 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 এখানে আসছে, মানে কি থিটাটা 0। তাহলে আমি আবার লিখছি নিরক্ষীয় অঞ্চলে, এটা বিয়ের দাগের কোশ্চেন, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে, আচ্ছা এইখানটা একটু মুছে দিই, এটা লাগবে না, বিয়ের দাগটা দেখো লিখছি, নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে থিটাটা 0 বসাও, তাহলে cos 0 মানে তো 1, তাহলে জি প্রাইমটা হচ্ছে দেখো জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, মোট কথা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে ডেল জি মানে হচ্ছে জি মাইনাস জি প্রাইম, মানে দেখো ওমেগা স্কোয়ার আর, এই পরিমাণ কমে যাবে। মেরু অঞ্চলের ক্ষেত্রে কি হয়, ভাবো যে এই বস্তুটা এইখানে আছে, তাহলে এই পয়েন্টটাকে, এই যে সংযোগ রেখাটাকে মনে মনে ভাবো এইভাবে তুলে দাও, তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটাটা বাড়তে বাড়তে 90 হয়ে যাবে। তাহলে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে দেখো এখানে হচ্ছে থিটাটা 90, তাহলে cos 90 মান 0, এখানটা 0, তাহলে জি প্রাইম সমান জি, অর্থাৎ জি প্রাইম সমান জি। তাহলে কি দাঁড়ালো, নিরক্ষীয় অঞ্চল থেকে যখন মেরুতে নিয়ে যাবো, এখানে কিছুটা তো কম আছে, ওমেগা স্কয়ার আর পরিমাণ কম আছে, তাহলে মেরু অঞ্চল বেড়ে গেছে,
অর্থাৎ বেড়ে যাবে, অ্যান্সারটা অ্যাকচুয়ালি লিখবে বেড়ে যাবে, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে কম, মেরু অঞ্চলে গেলে সেটা বেড়ে যাবে, ঠিক আছে, এইটুকু লিখবে। পরে কোশ্চেন এসো, ভূসমলয় উপগ্রহ কাকে বলে, পার্কিং কক্ষের ব্যাসার্ধের রাশিমালা ও পার্কিং কক্ষপথে উচ্চতার মান নির্ণয় কর। আচ্ছা লিখতে বলেছে। তো ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, ওকে। তো এই বরাবর যদি আমি একটা কক্ষপথ কল্পনা করি, এই নিরক্ষীয় অঞ্চলে কোনো একটা, ঠিক আছে, এই নিরক্ষীয় তলে অবস্থিত যে কোনো উপগ্রহ যেটা 24 ঘন্টা অর্থাৎ প্রদক্ষিণ কাল হচ্ছে টি সমান 24 ঘন্টা, ওকে। এই তথ্যগুলো একটু দিয়ে দেবে। নিরক্ষীয় অঞ্চলে উপস্থিত বা নিরক্ষীয় তলে উপস্থিত যে উপগ্রহ পৃথিবীর এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, ওকে। অর্থাৎ এটা হচ্ছে ভূসমলয় উপগ্রহের উচ্চতা, এবং যা প্রদক্ষিণ কাল হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির প্রদক্ষিণ কালের সমান। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে তাকে সবসময় একটা জায়গায় স্থির বলে মনে হবে, সেটা হচ্ছে ভূসমলয় উপগ্রহ। বহুবার পড়েছে, বহুবার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাশিমালাটা নির্ণয় করতে হবে। দেখো এর পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এই হাইটা আমি দেখানোর সুবিধার্থে পাশে দেখাচ্ছি, মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা নিরক্ষীয় অঞ্চলেই অবস্থান করছে, এই যে এটা নিরক্ষীয় অঞ্চল না, এই বরাবর ঘুরছে, কিন্তু এখানে দেখানো সেটা সম্ভব নয়, এটা তো তল, মানে একটা বোর্ডের তল, তাই এইভাবেই দেখাচ্ছি। তো সেখান থেকে এই যে উচ্চতা সেটা হচ্ছে আর, মানে আর মানে হচ্ছে আর প্লাস এইচ, ঠিক আছে। এই যে হাইটটা কক্ষপথ থেকে ভূপৃষ্ঠের হাইট, এটা হচ্ছে এইচ, ওকে। আর এখানে আমি ছোট করে দেখেছি, এটা হচ্ছে এম ভরধারক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, যদি এইভাবে কৃত্রিম উপগ্রহ ছবিটা হয় না, তবে একটু জাস্ট দেখিয়ে দিলাম, ওকে। আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এখানে এক কথাই লিখবে যে ওদের মধ্যে যে মহাকর্ষের আকর্ষণ বল সেটাই এখানে অভিকেন্দ্র বলের যোগান দেয়, গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, জাস্ট ভাষা লিখছি, বহুবার এটা এসছে, ঠিক আছে। তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স মানে এম ভি স্কোয়ার বাই আর সমান এটা হবে, দেখো জি এম, এটা পৃথিবীর ভর বাই উপগ্রহ ইন্টু উপগ্রহ ভর বাই আর স্কোয়ার, এখান থেকে ভি স্কোয়ার সমান জি এম বাই আর, ঠিক আছে। তো তাহলে ভি সমান রুট জি এম বাই আর, মানে রুট জি এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ, এইচটা হচ্ছে উচ্চতা, এটা বার করতে হবে। আচ্ছা ভিটি মানে 2 পাই আর, তোমরা জানো ভিটি সমান হচ্ছে 2 পাই আর, তাহলে এখান থেকে টি সমান টয়েস পাই আর বাই ভি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 2 পাই আর বাই টি, আচ্ছা ভি তো ওইটা লিখে দিই নাকি, টি সমান হচ্ছে রুট জিএম বাই আর প্লাস এইচ, উল্টি দাও, টি বাই 2 পাই আর সমান আর প্লাস এইচ রুট বাই জিএম। আচ্ছা এখান থেকে একটু লিখছি, টি সমান 2 পাই, আরটা রুটের ভিতরে ঢুকিয়ে দিলে আর কিউব, তাহলে আর কিউব মানে হচ্ছে আর কিউব বাই জিএম, ওকে। এখান থেকে টি এর রাশিমালা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে উপগ্রহ, সবকিছু হচ্ছে উপগ্রহের পার্কিং কক্ষপথের উচ্চতা ব্যাসার্ধের রাশিমালা। আচ্ছা এটা হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা, আমরা একটু ঘুরিয়ে লিখছি, টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার সমান আসবে আর কিউব বাই জিএম। তো তাহলে এখান থেকে দেখো আর কিউব মানে জিএমটা তুলে দাও, জিএম, ঠিক আছে, সমান হচ্ছে আর কিউব, তাহলে আর এর মান হবে এই টোটালটার, অর্থাৎ টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জিএম, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা এখানটা একটু মুছে দিলাম, দাঁড়াও, টি সমান 2 পাই আর বাই ভি লেখা ছিল, টি সমান 2 পাই আর বাই ভি, তো এইটা ইন্টু জিএম হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এই রাশিমালাটা, এটা আমাদের ব্যাসার্ধের রাশিমালা, এটা একটা জানতে চাইছি, ভালো করে দেখে নাও, টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জিএম হোল টু দি পাওয়ার 1/3। আমি এটা একটু মুছে দেবো, না জায়গা নেই, ঠিক আছে। এরপর বলেছে পার্কিং কক্ষপথে উচ্চতার মান, তোমরা কাজ করো, এখান থেকে আমরা উচ্চতা বার করবো। আর মান হচ্ছে আর প্লাস এইচ, এই মানটা হচ্ছে দেখো টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জিএম হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে এখান থেকে এইচ এর মান হবে দেখো টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জিএম মানে জি আর স্কোয়ার বসিয়ে দাও, তো হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এই রাশিমালাগুলো যদি তোমরা বসাও, আমি আর বসাচ্ছি না, টি সমান হচ্ছে 24 ঘন্টা, মানে ভূসমলয় উপগ্রহ 24 ঘন্টায় পাক খায়, মানে হচ্ছে 86,400 সেকেন্ড, ঠিক আছে। এগুলো ক্যালকুলেট করার কোনো দরকার, মুখস্থ আছে তোমাদের আশা করছি, ওকে। আচ্ছা 4 পাই স্কোয়ার মান জানো, জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মানে হচ্ছে 6.4 পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু 10⁶ মিটার, সমস্ত মান যদি বসিয়ে দাও এই মানটা আসবে দেখবে প্রায় 35,940 কিলোমিটার আসবে, ঠিক আছে। মিটারও আসবে, হাজার দিয়ে ভাগ করলে কিলোমিটার, মানে প্রায় হচ্ছে 36,000 কিলোমিটার, ওকে। এই মানটা নিজেরাই জাস্ট এখান থেকে দেখে বসিয়ে দেবো, অত ক্যালকুলেট করার টাইম নেই, যেহেতু তোমাদেরকে ক্যালকুলেটর দেবে না, এটা এমনিতেই তোমাদের মুখস্থ থাকবে, কারণ ভূসমলয় উপগ্রহের উচ্চতা মান তোমরা জানো, ওকে। মানে আমাদের সেকশন বি শেষ, সেকশন সি এরপর দ্রুত আগাবে, তোমরা চেষ্টা করবে সেকশন সিটা আগে অ্যাটেন্ড করে, তারপর সেকশন এ, তারপর সেকশন বি, অথবা আগে সেকশন এ, সেকশন সি, তারপর লাস্টে সেকশন বি,
কারণ বি কোশ্চেনে কিন্তু একটু বড় বড় কোশ্চেন দেয় বি সেকশন সি ফার্স্ট কোশ্চেন কি দিচ্ছে, দেখাও যে একটি ধাতব তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো ধরে নাও এই একটা ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তার, ঠিক আছে, এটা নিচে একটা ডব্লিউ ওয়েট ঝোলাচ্ছি, ফলে সে দৈর্ঘ্য এখানে বেড়ে গেছে। কতটা বেড়েছে? এটা অ্যাকচুয়াল দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, সেখান থেকে এল পরিমাণ বেড়েছে। আমরা কি ভাববো? আমরা ভাববো যে এটা একটু একটু করে, অর্থাৎ ডিএল ডিএল করে করে একটু একটু করে আমরা পুরো এলটা বাড়িয়েছি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে ইয়ং মডুলাসের যে রাশি কি হয়, পীড়ন পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস এফ বাই আলফা ইন্টু এল বাই ছোট হাতের এল, ঠিক আছে। এই এফ এর রাশিমালাটা আমরা বসাবো। আমরা ভাবো যে একটুখানি করে করে মানে ডিএল ডিএল করে করে একটু একটু করে বাড়াতে বাড়াতে এল পরিমাণ বাড়িয়েছি। তাহলে এখানে লেখো ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য, দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য, এটাকে ক্ষুদ্র কৃতকার্য বলবো, ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিএল। এফ এর মানটা বসে এখান থেকে এফ ইকুয়ালস ওয়াই আলফা এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা হচ্ছে ওয়াই, আচ্ছা এফ এর জায়গায় বসাচ্ছি ওয়াই আলফা এল বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। অতএব এল দৈর্ঘ্য বৃদ্ধিতে মোট কৃতকার্য, দৈর্ঘ্য বৃদ্ধিতে মোট কৃতকার্য, এই ডিডব্লিউটাকে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে 0 টু এল, আমরা এফ এর যে ডিএল এর রাশিমালাটা এফ ডিএল মানে এটা ওয়াই, এটা ওয়াই ইয়ং মডুলাস আলফা ইন্টু এল, আলফাটা হচ্ছে প্রস্থচ্ছেদ ইন্টু ডিএল, ঠিক আছে। তাহলে ওয়াই আলফা বাই ক্যাপিটাল এল, আচ্ছা ইন্টিগ্রেশন 0 টু এল এল ডিএল, ঠিক আছে। এল ডিএল এর ইন্টিগ্রেশন তোমরা হয় এল স্কয়ার বাই 2। তাহলে ওয়াই আলফা বাই ক্যাপিটাল এল এল স্কয়ার বাই 2, ওকে। অতএব একক আয়তনে কৃতকার্য, একক আয়তনে, আচ্ছা এটাই কৃতকার্য যেটা টেনে বাড়ছে সেটাই স্থিতিশক্তি হিসেবে স্টোর হয়ে থাকে। তাহলে এটা লেখো একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, ঠিক আছে। স্থিতিশক্তি এই রাশিমালাটা কত হবে দেখো, ডাব্লু বাই ভি করে দাও, অর্থাৎ ইউ লিখছি এটাকে। তো এইটাকে এক কাজ করো, ওয়াই আলফা ছোট হাতে এল স্কয়ার বাই 2, ভি মানে হচ্ছে আলফা এল, ভি মানে হচ্ছে দেখো আলফা ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এগুলো একটু কাটাকাটি করো, হাফ ইন্টু ওয়াই ইন্টু, আচ্ছা এখানে আসছে দেখো এল স্কয়ার বাই ক্যাপিটাল এল স্কয়ার, ওকে, বাকি যা আছে থাক। আচ্ছা এটাকে এক কাজ করে এইভাবে লিখছি, হাফ ইন্টু ওয়াই এর মানটা এখান থেকে বসাও এফ বাই আলফা ইন্টু উপরে থাকলে এল বাই ছোট হাতের এল ইন্টু ছোট হাতে এল স্কয়ার বাই বড় হাতে এল স্কয়ার। তাহলে হাফ ইন্টু এফ বাই আলফা, এটা হচ্ছে পীড়ন, ঠিক আছে, পীড়ন ইন্টু এল বাই এল, এটা কাটাকাটি করলে একটা এল বাই এল পড়ে থাকছে, ঠিক আছে। তো তাহলে ছোট হাতে এল বাই এল মানে হচ্ছে দেখো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একটু কষ্ট করে লেখা হলো, জায়গার অভাব, ঠিক আছে, তোমরা ম্যানেজ করে লিখে নাও। এটা একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, ওকে। এই রাশিমালাটা খুব অল্প করে লেখা হয়েছে, ভালো করে দেখে নেবে একটা, তোমরা নিজেরা খাতা কলমে প্র্যাকটিসটা করো, ওকে। পরের কোশ্চেন এসো। কোনো বস্তুর প্রয়োজন অনুপাত সিগমা যদি বস্তুটির অনুদৈর্ঘ্য বিকৃতি আলফা হয়, তবে দেখা যাচ্ছে আয়তন বিকৃতি মান 1 - 2 সিগমা ইন্টু আলফা। ঘনক ধরো না, ঠিক আছে, বা ঘনকের জায়গায় আরো সুবিধা হবে তোমরা যদি এরকম একটা জাস্ট চক্রাকৃতির দণ্ড ধরো, সেটা আরো সুবিধা হবে। তো এই দিকেও আমি টানছি, এই দিকেও টানছি, যেটা এখানে এই ফোর্সটা আর এখানে এই ফোর্সটা দিয়ে দেখানো হচ্ছে এফ দিয়ে, ঠিক আছে। এই দুই দিকে কি ঘটবে? অবশ্যই অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটবে। আর তার জন্য এই যে জিনিসটা আস্তে আস্তে সরু হয়ে যাবে না, কারণ আয়তনটা একই রাখতে চাই, ঠিক আছে। এই জায়গাটা সরু হয়ে যাবে দেখো, তো এই জিনিসটা এই দিকে এবং এই দিকে ঢুকে যাবে, তো এই যে এই বরাবর ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি আছে, এই একটা বরাবর এখানে পার্শ্বীয় বিকৃতি ঘটছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখে দাও, মানে এটা তোমাদের বেশি বড় করে প্রমাণ করার কোনো দরকার নেই, যেহেতু তোমাদের এটা নেই, গ্র্যাজুয়েশন লেভেলে আছে এটা, ঠিক আছে। অতএব মোট লিখবে মোট আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, ওকে, এইভাবে লিখবে মোট আয়তন বিকৃতি গুণাঙ্ক বলে লিখবে। তা কাপ্পা সমান দেখো একবার এইটার জন্য লেখো, এই বরাবর এবং এই বরাবর দৈর্ঘ্য বিকৃতি হয়, তো মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ওকে, প্রসারণ গুণাঙ্ক, ওকে, প্লাস এই বরাবর দেখো পার্শ্ব বিকৃতি হয়, তাহলে পার্শ্ব বিকৃতি গুণাঙ্ক, পার্শ্ব বিকৃতি গুণাঙ্ক, ওকে। এইভাবে আমরা একটু লিখলাম। এখন দেখো এটাকে লিখছি বা কাপ্পা সমান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানটা কি হয়, আলফা বলেছে, তাহলে এটাকে লেখো আলফা, ওকে। পার্শ্ব বিকৃতি গুণাঙ্ক দেখো আমরা এইদিকে যেমন আলফা হয়েছে, এই দুটো দিকে এই যে দুদিক থেকে মানে সে কমে যাচ্ছে, তো সিগমা সমান পয়জন অনুপাতে কি হয়, আমরা এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, ঠিক আছে, পার্শ্ব বিকৃতি হালকা করে লিখছি, তোমরা মুখের কথা শুনে নাও, বাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটাকে আমরা লিখছি আলফা, ওকে। এখানে একটা মাইনাস থাকে কারণ একটা বাড়লে একটা কমে, তাহলে এখান থেকে পার্শ্ব বিকৃতি মানে কি হবে মাইনাস সিগমা আলফা, ঠিক আছে। এটা একটু মনে রাখো, মাইনাস সিগমা আলফা, পার্শ্ব বিকৃতি মানটা এদিকে নিয়ে এলে তাহলে এটাই লিখবো। তাহলে এখানটা দুবার লেখা হবে মাইনাস সিগমা আলফা প্লাস মাইনাস সিগমা আলফা,
অর্থাৎ আলফা মাইনাস 2 সিগমা আলফা, এইটুকু লিখবে আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে কাপ্পা সমান 1 মাইনাস 2 সিগমা ইন্টু আলফা, এটাই প্রমাণ করতে বলেছে, শর্টে প্রমাণ করবে, বেশি বড় করতে যাও না। তোমাদের জন্য এটা অ্যাকচুয়ালি প্রমাণটাই নয়, এটা আউট অফ সিলেবাস বলতে পারো। ঠিক আছে, 1 মাইনাস 2 আলফা সিগমা ইন্টু আলফা। ঠিক আছে, দেখা হচ্ছে আলফা ইকুয়ালস বিটা বাই 2 ইকুয়ালস গামা বাই 3, চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। মানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বিকৃতি নয়। ঠিক আছে, তো এই একটা ঘনক যার বাহুর দৈর্ঘ্য ধরে নাও এল, তাহলে এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। ওকে, তার জন্য যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, আচ্ছা এই ক্ষেত্রফল মানে হচ্ছে এস সমান এল স্কোয়ার, তার জন্য যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা, আর এর যে ভলিউম বা আয়তন সেটা হচ্ছে এল কিউব, তার জন্য যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সেটাকে লিখছি গামা। ওকে, তো সেই হিসাবে আমাদের যে মানে কন্ডিশন গুলো, আলফা সমান দেখো লেখা হবে আলফা সমান 1/L, মানে একক দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ চেঞ্জ হচ্ছে দৈর্ঘ্যটা। ওকে, আচ্ছা বিটা সমান লেখা হবে 1/L এর জায়গায় এস ইন্টু ডিএস ডিটি। ঠিক আছে, আর গামা সমান, এখানে গামা সমান লেখা হবে দেখো 1/V ডিভি ডিটি, প্রত্যেক একক উষ্ণতা বৃদ্ধিতে আর একক আয়তনে যতটা আয়তন বাড়ছে, ডিভিটা যতটা বাড়ছে সেটা হচ্ছে তার গামা। এখন আমরা কি করব, এখান থেকে বার করে নাও ডিএস ডিটি সমান হচ্ছে 2L, আর এখান থেকে বার করে নাও ডিভি ডিটি সমান হচ্ছে 3L স্কোয়ার, এগুলো বসিয়ে দাও। তাহলে এখান থেকে বার করে নিচ্ছি 1/L, এস মানে হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, ডিএস ডিটি মানে কত পেয়েছি 2L ইন্টু 2L, মানে 2/L সমান, তাহলে কি দাঁড়াচ্ছে 2/L। আচ্ছা আরেকটা পাবো ডিএস ডিটি মানে 2L ইন্টু ডিএল ডিটি, সরি এল এর জন্য ডেরিভেটিভটা রাখতে হবে। আচ্ছা এখান থেকে দাঁড়া ভালো করে লিখে দিই, ডিভি ডিটি সমান হচ্ছে 3L স্কোয়ার ইন্টু ডিএল ডিটি। ঠিক আছে, ডিএল ডিটি, তাহলে এই মানগুলো বসাও, এখানটা আর একটু থাকবে 1/L স্কোয়ার 2L ইন্টু ডিএল ডিটি। ওকে, তাহলে 2 ইন্টু 1/L কাটাকাটি করলে ইন্টু ডিএল ডিটি। ঠিক আছে, মানে 2 ইন্টু আলফা, খুব ছোট প্রমাণ, মানে বিরাট কিছু লিখতে হবে না, অল্পতে লিখে দিচ্ছি। আচ্ছা এটা 1/V মানে হচ্ছে এল কিউব, এল কিউব মানে ঘনকের আয়তন, ইন্টু ডিভিডিটি, এখান থেকে বার করো ডিভিডিটি মানে 3L স্কোয়ার ইন্টু ডিএল ডিটি। ঠিক আছে, উষ্ণতার সাপেক্ষে ডেরিভেটিভ করার পর তাহলে 3 ইন্টু কাটাকাটি করলে 1/L ইন্টু ডিএল ডিটি। ওকে, মানে 3 ইন্টু আলফা, তাহলে কি পেলাম, এটা হচ্ছে 2 আলফা, এটা 3 আলফা। অতএব বিটা সমান 2 আলফা আর গামা সমান হচ্ছে 3 আলফা। তাহলে এখান থেকে কি লিখবো, আলফা সমান বিটা বাই 2, এখানে আলফা সমান হচ্ছে গামা বাই 3, গামা বাই 3। ঠিক আছে, অতএব দুটোকে সমান করে দাও, তাহলে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এটাই প্রমাণটা করতে বলেছে। ঠিক আছে, সবসময় অবকলন বিদ্যার সাহায্য নেবে, দেখো খুব সহজে প্রমাণটা হবে। আর নর্মাল ভাষায় যদি করতে যাও বা সাধারণ বীজগণিতে প্রচুর বড় হয়ে যাবে, তাই ফিজিক্সের ক্ষেত্রে অবকলন আসার পর থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মানে বিজ্ঞানটাকে প্রচুর করে সহজ করে দিয়েছে। তার জন্য যে ওই যে দুটো বিজ্ঞানীর নাম কখনো ভোলা যাবে না, স্যার আইজাক নিউটন অবকলন বিদ্যা, আর হচ্ছে স্যার ম্যাথামেটিশিয়ান লিবনিজ। ঠিক আছে, লিবনিজের থিওরি তোমরা পরে পড়বে। ওকে, নেক্সট, দুটি সমপ্রস্থচ্ছেদ যুক্ত ধাতব পাত্রের বেদ যথাক্রমে D1 ও D2 এবং তাপ পরিবাহিতা K1 K2, এরা পরস্পর সংস্পর্শে আছে। দেখা হচ্ছে এদের তুল্য পরিবাহিতা K ইকুয়ালস D1 প্লাস D2 বাই K1 প্লাস D2 বাই K2। ওকে, তো দেখো এরকম দুটো দণ্ড যার দৈর্ঘ্যটা হচ্ছে D1, এর প্রস্থচ্ছেদ মানে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ A, এটারও প্রস্থচ্ছেদ A, এটারও প্রস্থচ্ছেদ A, এরও প্রস্থচ্ছেদ হচ্ছে A। ঠিক আছে, তো D1 দৈর্ঘ্য θ1 আর থিটার এদের মধ্যে যে টেম্পারেচার, এখান থেকে θ2 D2 দৈর্ঘ্য আর একটা K2 পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে K1 পরিবাহিতাঙ্ক, দুটো দণ্ড পরস্পর সিলিতে যুক্ত আছে। এদের তুল্য যে মানে সমবায়টা সেটা হচ্ছে D দৈর্ঘ্যের, D মানে হচ্ছে D1 প্লাস D2। ঠিক আছে, যার তুল্য পরিবাহিতা K, সেই Kটা নিয়ে আমাদের আলোচনা। এবং এরকম বলছে যে এখানে যে হারে তাপ ঢুকছে এটার মধ্যে, এইটা ক্ষেত্রে সেই তুল্যতার ক্ষেত্রে সেই হারে তাপ বেরিয়ে আসবে। অর্থাৎ আমি এইভাবে লিখছি, প্রথমটা ক্ষেত্রে Q1/T মানে একক সময়ে তাপ পরিবহনের হার, দ্বিতীয়টার মধ্যে ঢুকছে কত Q2/T, এবং সেটাকেই বলছি তুল্য তাপ পরিবাহিত যদি হয় Q/T, অর্থাৎ একই হারে তাপ বেরোচ্ছে। ঠিক আছে, এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই রাশিফলটা এইভাবে লিখবো, Q1 এর জায়গায় কি লিখবো, K1 A, এখান থেকে দেখো θ1 মাইনাস θ1 মাইনাস θ বাই D1। ঠিক আছে, বাই টিটা ভাগ হয়ে গেছে, এটা K2 A, Q2 এর জন্য θ থেকে θ2, তাহলে টেম্পারেচার ডিফারেন্স θ মাইনাস θ2 বাই D2 সমান Q/T, Q/T মানে এটাকে ভাবো তুল্য। ঠিক আছে, তাহলে এটা হবে K A, এটা θ1 থেকে θ2, তাহলে θ1 মাইনাস θ2 বাই D। ওকে, এগুলো একটু ম্যানেজ করব, কি করে ম্যানেজ করব, এগুলো সব কাটিয়ে দাও আর এইভাবে বসাও, θ1 মাইনাস θ বাই D1 বাই K1, θ2 θ মাইনাস θ2 বাই D2 বাই K2, θ1 মাইনাস θ2
বাই ডি বাই কে। ওকে, তাহলে এটা দেখো আমরা এরকম একটা ফর্মুলা পাই অভেদ থেকে, এ বাই বি সমান সি বাই ডি হলে উপরগুলো যোগফল এ প্লাস সি, নিচের গুলো যোগফল বি প্লাস ডি, যেটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। এই সংযোজন মানে হচ্ছে আমরা এইভাবে যোগ করে দেবো, ঠিক আছে, অনুপাতের আকারে এইভাবে যখন সমান। তাহলে এটার সাথে উপরটা যোগ করো, থিটা ওয়ান মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস এটা মাইনাস থিটা টু বাই এগুলো ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু, ঠিক আছে। এটা হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি বাই কে। আচ্ছা, উপরটা তাহলে কি পাচ্ছি, থিটা থিটা কেটে গেলে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু সমান থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি বাই কে। উপরটার সাথে কেটে দাও, উপরটার সাথে এই উপরটা কেটে দাও, ঠিক আছে, নিচেরটার সাথে নিচেরটা সমান। তাহলে এখান থেকে ডি বাই কে মানে হচ্ছে ডি ওয়ান প্লাস ডি টু বাই কে, মানে ডি এর মানে যে এখান থেকে সমান, এটা কত পাচ্ছি, এটার সাথে এটা ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। তাহলে এখান থেকে একটু লিখে দাও গুছিয়ে, কে সমান ডি ওয়ান প্লাস ডি টু। আচ্ছা, আমরা লেখার জায়গা নেই, তোমরা যেটা রাশিমালাটা দিয়েছে ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু, ছোট করে লেখা হলে একটু ম্যানেজ করে বুঝে নেবে, ঠিক আছে। এর যেটা দেখাতে বলেছে আর কি, সেটা আমি একবার ফাইনালি লিখে দিলাম। আসল লেখাটা এখানেই কমপ্লিট, তোমরা এখানেও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেটা আলাদা করে বার করতে বলছে, কেটার সাথে বার করতে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি প্রতিষ্ঠা করো, ল্যাপ্লাস এই সূত্রে কি সংশোধন করেছিলেন তা দেখাও। ওকে, তো শব্দের বেগের যে রাশিমালা হয় ভি সমান, আচ্ছা গামা কেন লিখছি, ভি সমান হচ্ছে রুট কে বাই রো। কেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, ঠিক আছে। তো এখন দেখো নিউটন কি করেছিল, আমি একদিকে মানে দুটোকে একসাথে তুলনা করে বলে দিচ্ছি, তোমরা এটা অনেকবার হয়তো প্র্যাকটিস করে নিয়েছো। নিউটন আর ল্যাপ্লাস কি বলেছেন দেখো, নিউটন ধরে নিয়েছিলেন যে প্রক্রিয়াটা হচ্ছে সমউষ্ণ, ঠিক আছে, সমউষ্ণ প্রক্রিয়া মানে খুব ধীরে সুস্থ প্রক্রিয়াটা হয়। তো সেই মতো তিনি দেখিয়েছিলেন যে পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট। এই রাশিমালা থেকে তিনি কে মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এর রাশিমালাটা হয় পীড়ন মানে হচ্ছে ডিপি বাই হচ্ছে ডিভি বাই ভি, এই রাশিমালাটা তিনি নির্ণয় করেছিলেন, ঠিক আছে। একটা মাইনাস থাকবে কারণ আয়তন চাপ বাড়ালে আয়তন কমে, তো একটা বাড়লে একটা কমে, এই জন্য। তাহলে এখান থেকে পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি সমান জিরো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে এখান থেকে ডিপি ইন্টু ভি সমান মাইনাস পি ডিভি, ঠিক আছে। এখান থেকে দেখো আমরা কি রাশিমালা পাচ্ছি, ডিপি বাই ডিভি, ওকে, ইন্টু ভি সমান হচ্ছে মাইনাস পি। তাহলে এখান থেকে ডিপি বাই ডিভি বাই ভি, এটাই তো, ভিটা নিচে আনো মাইনাস না, তাহলে এটা পি। তো তিনি দেখালেন যে এই যে কে এর মানটা হয় পি, তাই এখান থেকে ভি এর রাশিমালা দেখালেন রোট বড় পি বাই রো, যেটা আমাদের যে বেগের রাশিমালা মানে শব্দের বেগ শূন্যস্থানে, সেটা প্রায় 280 মিটার পার সেকেন্ড আসছে, যেটা আমাদের অ্যাকচুয়াল মান হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তো এই মান থেকে অনেকটা দূরে হওয়ার জন্য এটা অগ্রাহ্য করতে হলো, মানে নিউটনের সূত্র যে সঠিক নয়। ল্যাপ্লাস দেখালেন যে না, ওটা এত দ্রুত ঘটে, শব্দ এত দ্রুত মানে গ্যাসের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়, যেটা হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়া, মানে তাপের যে আদান প্রদান সেটা করার সময় পায় না আর কি। তো এক্ষেত্রে তিনি দেখালেন যে রুদ্ধতাপীয়, ঠিক আছে। তো তো সেখান থেকে তিনি কি করলেন, রুদ্ধতাপের যে ফর্মুলা পিভি সমান পি ইন্টু ভি টু বা গামা সমান কনস্ট্যান্ট, এখান থেকে তিনি ওই যে আয়তন বিকৃতি গুণাঙ্ক মানটা বার করলেন। তাহলে এখান থেকে দেখো সেই মানটা হচ্ছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু গামা ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়ালস জিরো, ঠিক আছে। ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ ভি ইন্টু গামা ডিভি বাই ভি প্লাস ডিপি সমান জিরো। তাহলে এখান থেকে গামা পি সমান মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি। তো এখান থেকে দেখালেন গামা পি এর সাথে সমান, অতএব কে এর মানটা হচ্ছে গামা পি। তো এখান থেকে তিনি দেখালেন ভি এর মানটা হবে মানে শব্দের যে রাশিমালা বেগের রাশিমালা রুট ওভার অফ গামা পি বাই রো। এবার পি এর যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে স্ট্যান্ডার্ড প্রেসার মানে 76.5 স্তম্ভ, পারদের ঘনত্ব 4.6, 980, এইসব মানগুলো বসালে রো জি এইচ গামার মানটাকে দিয়ে পরমাণু একটা গড় মান ধরে নিয়ে, ঠিক আছে, রো এর ঘনত্ব মান বসিয়ে তিনি এই মানটা প্রায় দেখালেন 331.2 মিটার পার সেকেন্ড, যেটা নিয়ারলি অ্যাবাউট তো 300 মানে 332 মিটার পার সেকেন্ডের কাছাকাছি, তাই এটাই সঠিক, ঠিক আছে। তো এটা হচ্ছে ল্যাপ্লাসের যে কারেকশনটা, আমি দুদিকে দুটোকে লিখে করেছি, কম্পেয়ার করে তোমাদের বুঝতে সুবিধা হবে, একসাথে মনে রাখতে সুবিধা হবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন আসো, কোন উষ্ণতা বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগের দ্বিগুণ হবে? ভি প্রপোর্শনাল টু রুট টি হয়, মানে প্রম্পট টেম্পারেচার বর্গমূলের সাথে সমানুপাতিক, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে ভি ওয়ান বাই ভি টু সমান রুট টি ওয়ান বাই টি টু, ঠিক আছে। টি ওয়ানটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন ধরবে, আর টি টুটা বার করতে হবে, ভি ওয়ানটা ভি ধরবে, ভি টুটা হচ্ছে 2ভি ধরবে, মানে এই বেগের দ্বিগুণ। ওকে, তাহলে এখানে সব বসিয়ে দাও, ভি এটা 2ভি
রুট এটা 273, এটা হচ্ছে T2। তাহলে এখান থেকে হাফ তার স্কোয়ার করে দাও এইদিকে, তাহলে এটা হবে 273 বাই T2। তাহলে T2 বাই 273 সমান 4। তাহলে এখান থেকে T2 সমান 4 ইন্টু 273 কেলভিন। এটাকে কাজ করো 4 ইন্টু 273 মাইনাস 273 করে ডিগ্রি সেলসিয়াস করে নাও। তার মানে এটা আসবে 3 ইন্টু 273 ডিগ্রি সেলসিয়াস, 819 ডিগ্রি সেলসিয়াস। তাই 3 থেকে নয় 387, অর্থাৎ 819 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 0 ডিগ্রির সাপেক্ষে ডবল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন 12 অথবা নাকি স্থান তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো, সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করো। তো ধরো এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তো এই বরাবর যে তরঙ্গটা যাচ্ছে তার জন্য যে কোনো কণা এখানে যেটা পড়ছে তার জন্য যে সরণটা y1, আর এই বরাবর একটা তরঙ্গ আসছে, এই যখন এই কণার উপর পড়ছে তার জন্য যে মানে কণাটা সরণ y2। সব মুখে বলছি মানে আর লিখবো না এগুলো। তাহলে লব্ধি সরণ যেখানে y1 এর মান আমি রাশিমাল লিখছি a sin অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, আর y2 হচ্ছে a sin অফ ওমেগা টি প্লাস কে এক্স। মনে রাখবে নেগেটিভ y মানে এক্সেস বরাবর মানে হচ্ছে এক্সটা এখানে কিন্তু পজিটিভ নিতে হবে। আচ্ছা লব্ধি, কারণ মাইনাস অফ মাইনাস হয়ে যায় আর কি। তাহলে এটা হচ্ছে y সমান y1 প্লাস y2, ঠিক আছে। ওই দিকটা পরে মুছে দেবো, জাস্ট ছবিটা এখন বুঝে নাও। তাহলে এখান থেকে দেখো a sin অফ ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a sin অফ ওমেগা টি প্লাস কে এক্স। তো সাইন সি এটা কমন নিলে সাইন সি প্লাস সাইন ডিস 2 সাইন হাফ সাম ইন্টু কস হাফ ডিফারেন্স। তাহলে এখান থেকে দেখো a ইন্টু 2 সাইন হাফ সাম মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ওমেগা টি প্লাস কে এক্স, ওমেগা টি রয়ে যাবে। তাহলে সাইন ওমেগা টি ইন্টু কস কে এক্স, এটা মাইনাস এটা হবে, অ্যাকচুয়ালি ডি মাইনাস সি হয়, বিপরীত মানে বিয়োগফল। তো এখান থেকে দেখো 2a cos কে এক্স ইন্টু সাইন ওমেগা টি, ঠিক আছে। এটাকে আমি এই যে টার্মটা পুরোটাকে এ ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে এ সাইন ওমেগা টি। তো এখানে যদি প্লাস মাইনাস কে এক্স টার্ম নাই, তাহলে এটা হচ্ছে স্থির তরঙ্গ, স্থির বা স্থানু তরঙ্গ, ঠিক আছে। এক জায়গায় স্থান মানে এক জায়গাতে স্থির থাকবে, স্থানু তরঙ্গ। ওকে, তো এর রাশিমালাটা অনুযায়ী আমাদেরকে সবকিছু মান বার করতে হবে। এ সমান কি পেয়েছি 2a cos কে এক্স। কখন কখন স্থির মানে আমাদের নিস্পন্দ বিন্দু সুস্পন্দ কিভাবে হয়, এটা ধরো একটা টান টান তার, ঠিক আছে। তো দুম করে বেরিয়ে যাওয়ার ফল বা এরকম করে যে কাঁপতে থাকবে এই যে জায়গাগুলো, ওকে। তো আমি নাম দিচ্ছি, একটা পুরোটা টানা দরকার নেই, মুছে দিচ্ছি খানিকটা। তো এই জায়গাগুলো এটা হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু, এ বি সি ডি এগুলো হচ্ছে নিস্পন্দ, ঠিক আছে। আর এইখানে মাঝখানে যে পয়েন্টগুলো যেগুলো নাম দিলাম না সেগুলো হচ্ছে সুস্পন্দ, ঠিক আছে। তো তাহলে দেখো নিস্পন্দ বিন্দুতে কি হয়, এখানে এসে স্থির থাকে, এই জায়গাগুলোতে স্থির থাকে, আর সুস্পন্দ বিন্দুতে ম্যাক্সিমাম আকারে বিস্তারটা লাভ করে। তো এখন লিখছি নিস্পন্দ বিন্দুতে স্থির থাকে মানে কি বিস্তারটা 0, a সমান 0। তাহলে 2a cos কে এক্স সমান 0, কে মানে মনে রাখবে তরঙ্গ সংখ্যা 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি এই জায়গাটা দেখো কে এক্স ইকুয়াল টু কস কত মান 0 হয়, পাই বাই 2 এর সরল গুণিতক, তার মানে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, মনে থাকবে পাই বাই 2 এর সমস্ত গুণিতকগুলো দেখো। তো এখান থেকে দেখো 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সমান হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স সমান এখানে পাই পাই কেটে যাচ্ছে ল্যামডা বাই 4 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ এক্স সমান দেখো এন এর মান 0 বসাও, তাহলে ল্যামডা বাই 4, ঠিক আছে। এন এর মান 1 বসাও 3 ল্যামডা বাই 4, এন এর মান 2 বসাও 5 ল্যামডা বাই 4। এই যে টার্মগুলো এগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। এই টার্মগুলোতে নিস্পন্দ বিন্দু মানে সব ল্যামডা বাই 4 এর আকারে থাকবে, ওকে। আর সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি হবে, এখানে লিখছি, আচ্ছা এগুলো একটু মুছে দিচ্ছি, ছবিটা লিখতে পারবো না। তো সুস্পন্দ বিন্দুতে দেখো সুস্পন্দ বিন্দু সেক্ষেত্রে মানে ইয়েটা ম্যাক্সিমাম বলেছি, বিস্তারটা ম্যাক্সিমাম। তাহলে এই যে টার্মটা এখান থেকে টানছি, এ সমান ম্যাক্সিমাম মানে কত হবে ম্যাক্সিমাম প্লাস মাইনাস 2a, ঠিক আছে। উপর দিকে গেলে প্লাস, নিচে দিকে গেলে মাইনাস। তো তার মানে এখান থেকে দেখো অতএব 2a cos কে এক্স সমান প্লাস মাইনাস 2a। তাহলে এখান থেকে 2a টা কাটাকুটি করো, এইখানে দেখো cos অফ কত হচ্ছে 2a টা কেটে দাও, তাহলে cos কে এক্স প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 মানে cos কত মান প্লাস মাইনাস 1 হয়, পাই 2 পাই 3 পাই, তার মানে হচ্ছে পাইয়ের যে গুণিতক, ঠিক আছে, n পাই, এটা হতে পারে n এর মান 1 2 3 যা হবে, ওকে। তাহলে এখান থেকে দেখো আচ্ছা cos n পাই, দাঁড়াও এইভাবে লিখছি cos n পাই, ঠিক আছে। তাহলে kx মানে কত, kx সমান n পাই
ওকে, তাহলে এখান থেকে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সমান এন ইন্টু পাই, পাই পাই কেটে দাও, তাহলে এক্স সমান হবে দেখো ল্যামডা বাই 2 ইন্টু এন, অর্থাৎ এক্স এর মান এন হলে 0 0, 1 হলে ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 বা 4 ল্যামডা বাই 2, এইভাবে ল্যামডা বাই 2 এর যে গুণিতকগুলো আসছে দেখো সেগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, এগুলো হচ্ছে সব সুস্পন্দ বিন্দু। তাহলে নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু রাশিমালা পেয়েছো, খুব ভালো করে এখানটা করবে, কমপ্লিট করবে। ঠিক আছে, শেষ মানে অর্ধেকটাই ছেড়ে দেবে না। এটা আমি ওই জন্য ছোট করে দিই যে এই ক্যালকুলেশনটা, এটা বেশি বড় করা যাবে না। আসল খেলা হচ্ছে এই দুটো জায়গায়। ওকে, সূর্যলাকার কম্পনের জন্য অনুনাদি নলে এল দৈর্ঘ্য বিশিষ্ট 22 স্তম্ভে প্রথম অনুনাদ সৃষ্টি হয়, দ্বিতীয় অনুনাদটি ঠিক সিরিয়াল দৈর্ঘ্যে সৃষ্টি হয় না কেন? তো কারণ হচ্ছে ধরো এটা একটা অনুনাদির নল, আমি একটা বদ্ধনল ধরে নিচ্ছি। তো এই প্রান্তে কিছুটা উপরে অবস্থান করে 22 স্তম্ভটা, সুস্পন্দ বিন্দু এখানকার জায়গায় এই যে উপরে কিছুটা উঠে যাচ্ছে না, অর্থাৎ প্রান্তিক ত্রুটির জন্য। এখানে একবারে লিখে রাখছি প্রান্তিক ত্রুটির জন্য। ঠিক আছে, তো সেই ত্রুটিটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে সি ধরি। তাহলে আমরা কি লিখবো, দুটো যখন সুস্পন্দ নিস্পন্দ বিন্দু তৈরি করছে সেক্ষেত্রে দেখো এখানে এল এর জন্য এল প্লাস সি সমান হচ্ছে ল্যামডা বাই 4, আর এল প্রাইম যখন তৈরি করছে তো 3l দৈর্ঘ্য তৈরি করছে বলছি, সেটাকে হচ্ছে 3 ল্যামডা বাই 4। খেয়াল করো এল প্লাস সি বাই এল প্রাইম প্লাস সি, এটাকে যদি আমরা লিখতে পারি, আচ্ছা বদ্ধনলের ক্ষেত্রে ল্যামডা বাই 4 হয় তোমরা জানো, তো ল্যামডা বাই 4 বাই 3 ল্যামডা বাই 4 সমান 1/3। তাহলে এখান থেকে দেখো এল প্লাস সি বাই এল প্রাইম প্লাস সি সমান 1/3। এখান থেকে একটু 3l প্লাস 3c সমান হচ্ছে এল প্রাইম প্লাস সি। এখান থেকে দেখো এল প্রাইম মাইনাস 3l সমান হচ্ছে 2c, 2cটা তো গ্রেটার দেন 0, মানে সিটা প্রান্তিক দুটো একটা জাস্ট থাকবেই, ওটা পজিটিভ রাশি। তাহলে এখান থেকে এল প্রাইম মাইনাস 3l এটা গ্রেটার দেন 0 পজিটিভ, তাহলে এল প্রাইম গ্রেটার দেন 3l, অর্থাৎ পুরোপুরি 3l হয় না, মানে এল প্রাইম সমান 3l হয় না, কিন্তু কিছুটা 3l থেকে একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, প্রান্তিক ত্রুটির জন্য। ডবলার ক্রিয়া কি? তো ডবলার ক্রিয়া ক্রিশ্চিয়ান অ্যান্ড্রুজ ডবলার, যিনি অস্ট্রেলিয়ান ফিজিসিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ান, তিনি প্রথম দেখেছিলেন যে এটা তো একটা শব্দ উৎস আর এটা হচ্ছে শ্রোতা। ঠিক আছে, এদের মধ্যে পারস্পরিক গতি থাকলে মানে একটা ব্যবধান গতি বলা হয় আপেক্ষিক গতি, এই কথাটা লিখে রাখছি। আপেক্ষিক গতি থাকলে তো এর কানেতে এই যে শব্দের যে অ্যাকচুয়াল যে তীক্ষ্ণতা, তার যে একটা আপাত পরিবর্তন লক্ষ্য করা, যার তীক্ষ্ণতা মানে কম্পাঙ্ক চেঞ্জ হলে তীক্ষ্ণতা চেঞ্জ হবে। ঠিক আছে, সেই ঘটনাটাকে বলা হয় ডবলার ক্রিয়া। এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, মানে গাদা গাদা পড়ে নিচ্ছ, পারবে সবাই। আচ্ছা, আর ভিডিও আমাদের আজকের জন্য শেষ হলো। তো 23শে জানুয়ারির মধ্যে তোমাদের সব ভিডিও শেষ হবে, এটা কথা দিচ্ছি। ঠিক আছে, সেই মতো তোমরা প্রিপারেশন রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্যই। ঠিক আছে, আর খুব জলদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, তাহলে ভালো লাগবে যে একটা সদস্য তৈরি করতে পেরেছি, মানে সদস্যের পরিবার তৈরি করতে পেরেছি, একটা সদস্য নয়, একটা সদস্যের পরিবার। ঠিক আছে, এসপিটি সমাধানকেও তোমরাই পারো বড় করতে। ওকে, আর চ্যানেল যদি তোমাদের প্রথম মানে নজরে পড়ে বা তোমরা যদি এই চ্যানেলের প্রথম সদস্য হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে অন করে রাখতে ভুলো না পরের ভিডিও তৎক্ষণাৎ পাওয়ার জন্য। আর তোমার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতেও ভুলবে না, যারা এই ধরনের বিভিন্ন মানে এখনো যে তোমাদের এইচএস পরীক্ষা এবং 11 পরীক্ষা তার জন্য যে স্ট্রাগল করে যাচ্ছে। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না নেক্সট ভিডিওর জন্য। মানে তোমরা যত বেশি লাইক দেবে আমরা তত পরের ভিডিও তত দ্রুত আনার জন্য উৎসাহিত হতে পারবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পিডিএফ কি করে ডাউনলোড করবে আমরা এই ভিডিওতে লাস্টে বলে দিচ্ছি, একটু ভিডিও ক্লিপটা একটু দেখে না। এর পরের ভিডিওগুলো তো আর কিন্তু পিডিএফ আসছে না, কারণ তোমাদের ওই যে বললাম একটা টাইম লিমিট বেঁধে দিচ্ছি, 23শে জানুয়ারির মধ্যে ভিডিও শেষ করবো। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে, একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো এসপিটি সমাধান 2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না, সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে এসপিডি সমাধান, ঠিক আছে, 2025@gmail.com। ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে, অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো। ঠিক আছে, আচ্ছা এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি জিমেল আইডি বা ইমেল আইডি একই,
ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে, তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে। তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না। তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে, পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে। দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, তোমার কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা। যেমনটি তোমরা বই খাতা সব হাতে গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।